আজকের যে ক্লাস সেই ক্লাসের বিষয় হচ্ছে ছোট গল্প। ছোট গল্প কথা সাহিত্যের একটা অংশ। তো আজকে আমরা যে যে গল্পগুলি পড়বো সেটা হচ্ছে যে 4টে গল্প পড়বো। আমরা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের 2টো গল্প পড়বো আর প্রেমেন্দ্র মিত্রের 2টো গল্প পড়বো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পড়বো কুড়ানো মেয়ে আর বিবাহের বিজ্ঞাপন, আর একটা পড়বো হচ্ছে আমরা মানে প্রেমেন্দ্র মিত্রের যে 2টো পড়বো, একটা হচ্ছে সংসার সীমান্তে আর হচ্ছে মশা। তো এই 4টে গল্প আমরা পড়বো। তো আমরা শুরু করছি হচ্ছে প্রথমে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প দিয়ে। তো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের মানে কুড়ানো মেয়ে গল্পটা দিয়ে প্রথমে শুরু করছি। যে সেটা হচ্ছে যে আগে একটু বেসিক মানে গল্পের লাইনটা বলবো, কিন্তু তার আগে কয়েকটা কথা বলা প্রয়োজন। যে এখন যেরকম ধরনের নেটে প্রশ্ন হয় তাতে যেটা খুবই জরুরি সেটা হচ্ছে, সেটা গল্পই হোক আর উপন্যাসই হোক, প্রত্যেকটা জিনিসকে একদম লাইন বাই লাইন পড়তে হবে। মানে আমরা যেটা অনেক সময় করে থাকি আমাদের সেমিস্টার সিস্টেমে পড়ার সময়, যে আমরা অনেক সময় হয় যে একটা নোট বই দেখে তার গল্পের সারাংশটা অনেক ক্ষেত্রে আমরা পড়ে নিই, কিন্তু মানে নেটের যে প্রশ্ন এবং বিগত বছরের প্রশ্নগুলি যদি তোমরা ট্যালি করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে মানে সেটা কোনো কোনো মানে জায়গায় নেই। যদি সত্যি সত্যি নেট কোয়ালিফাই করতে হয়, জিআরএফ পেতে হয়, তাহলে অতি অবশ্যই একদম লাইন বাই লাইন গল্পগুলোকে খুঁটিয়ে পড়তে হবে, এবং একবার নয় একাধিকবার গল্পগুলো খুঁটিয়ে পড়তে হবে। আমি যে নোটসও এমনি প্রোভাইড করেছি, তো সেখানেও তোমরা দেখবে আমি যে নোটসগুলো দিয়েছি একদম লাইন বাই লাইন প্রশ্ন তুলে আর কি, প্রত্যেকটা লাইন থেকে যা যা প্রশ্ন হওয়া সম্ভব। তো আগে আমি একটু গল্পটা মোটের ওপর বলি, তারপরে গল্পটার বিশেষত্ব কি ইত্যাদি নিয়ে একটু আলোচনা করবো, এবং কি কি ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো আমরা এইখানেই মোটামুটি টেক্সটটা দেখে 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 একটু একটু করে আলোচনা করে নেব। ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে যে প্রভাত কুমার মুখোপাধ্যায় এই মানে কুড়ানো মেয়ে গল্পটি এটি প্রকাশিত হয়েছিল হচ্ছে ভারতী পত্রিকায়। এবং প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে গল্প বা কবিতা নাটক যাই পড়তে যাও সেটা দেখতে হবে যে যে মানে এইটা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে। হ্যাঁ, যেমন এটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কত সালে প্রকাশিত হয়েছিল? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পটা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1906 সালে। কত সালে? 1906 সালে। এখান থেকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে তাহলে 1906 সালে আসতেই পারে যে ভারতী পত্রিকার সম্পাদক কে ছিল, অর্থাৎ কার সম্পাদনাকালে ভারতী পত্রিকায় এই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পটি প্রকাশিত হয়েছিল? কেউ বলতে পারবে? না, প্রমথনাথ নয়, এটা প্রকাশিত হয়েছিল সরলা দেবীর সময়। এখানে আরও একটা বিষয়, যে তার ঠিক 1 বছর আগে, মাত্র এক বছরের জন্য রবীন্দ্রনাথ ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন, 1905। কিন্তু এইটা এই গল্পের সাথে যুক্ত না, এটা জাস্ট জানিয়ে রাখার জন্য, কারণ ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথ মাত্র 1 বছরের জন্য সম্পাদক ছিলেন। এই তথ্যটা তোমাদেরকে দিয়ে রাখার জন্য আমি এই কথাটা বললাম। কিন্তু 1906 সালে যখন ভারতী পত্রিকায় এই গল্পটা কুড়ানো মেয়ে প্রকাশিত হচ্ছে, তখন ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন কে? সরলা দেবী। ঠিক আছে? এই ভারতী পত্রিকা হচ্ছে ঠাকুর বাড়ির পত্রিকা। হ্যাঁ, কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবে। তো কুড়ানো মেয়ে গল্পটাতে আমরা কি দেখছি? এখানে এই গল্পটাতে টোটাল 4টে পরিচ্ছেদ আছে, 4খানা মানে অধ্যায়ের মতন ছোট ছোট আছে। তো সেই প্রত্যেকটা অধ্যায়ের মানে প্রত্যেকটা পরিচ্ছেদের কিন্তু একটা নাম আছে। একদম প্রথম পরিচ্ছেদ, তার নামটা কি? তার নামটা হচ্ছে বেহাই বাড়ি। এইবার এইরকমও প্রশ্ন হতে পারে যে কুড়ানো মেয়ে গল্পের প্রথম পরিচ্ছেদের স্থান কি? কারণ বেহাই বাড়ি যেহেতু একটা জায়গার নাম, তাই এটাকে অনেক সময় যে পরিচ্ছেদটার নাম বলে না দিয়ে স্থান বলেও দিতে পারে। যেমন আমরা নাটক পড়তে গেলে কিন্তু দেখবো যে আমাদের সবসময় প্রথম অঙ্ক, প্রথম দৃশ্যের স্থান কোথায়, সময় কখন, এইগুলো পড়তে হয়। তেমনি ছোট গল্পের ক্ষেত্রে যে পরিচ্ছেদের নাম আছে, প্রত্যেকটা পরিচ্ছেদের নাম কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এবং অবশ্যই উপন্যাসের ক্ষেত্রেও একই ব্যাপার। তো আমরা দেখছি যে কুড়ানো মেয়ে গল্পের 4টে পরিচ্ছেদ। এই প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে বেহাই বাড়ি। কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমি ছোট্ট করে আমি গল্পটার আউটলাইনটা বলছি, যে একজন মতিগঞ্জ বলে একটা জায়গা, সেই মতিগঞ্জের হাটে দেখা যাচ্ছে যে একটা ভাউলে মানে হচ্ছে ছোট নৌকা যাকে আমরা বলি, তো সেই ভাউলে এসে দাঁড়াচ্ছে, এবং সেখান থেকে একজন বৃদ্ধ ওই মতিগঞ্জের হাটে নামছেন, এবং নামার সময় তাকে একজন সাহায্য করছে, সে একজন মাঝি। এবং আমি গল্পটা বলার পর বলবো প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু প্রশ্ন। তার মানে প্রথম প্রশ্নই এই এখান থেকে যেটা হতে পারে, যে এই নৌকা বা ভাউলেটা এসে কোথায় এসে প্রথম থামলো? কোথায় থামলো? মতিগঞ্জের হাটে প্রথম এসে থামলো। এইখানে আরো একটা ইম্পর্টেন্ট, একদম প্রথম লাইন খুললে যে সময় এসে নৌকোটা মতিগঞ্জের হাটে থামলো সেটা কোন সময়?
মানে দিনের কোন সময়, অপরাহ্নকাল অর্থাৎ সন্ধে নাগাদ এই নৌকাটা, একটা নৌকো এসে, বা ভাউলে যাকে বলি, ভাউলে মানে ছোট ছোট আকৃতির নৌকো বা ডিঙি যাকে বলা যায়, তো সেইটা এসে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে মতিগঞ্জের হাটে। সেখান থেকে, সেই নৌকো থেকে একজন বৃদ্ধ নামছেন। সেই বৃদ্ধ যখন নামছেন, সেই বৃদ্ধকে একজন সাহায্য করছেন, একজন মাঝি, যা হয় বয়স্ক মানুষ নামছেন, তাকে সাহায্য করছেন। তো তার কোন কোন জিনিস নামিয়ে দিতে সাহায্য করছেন, এই প্রশ্নটা হতে পারে। সেটা হচ্ছে একটা ব্যাগ, একটা ছাতা এবং একটা লাঠি। তাহলে যখন ওই বৃদ্ধ নৌকো থেকে নামছে, তখন যে মাঝি তাকে সাহায্য করছে, কি নামিয়ে দিতে সাহায্য করছে? একটা ব্যাগ, একটা ছাতা, একটা লাঠি। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা শুধু বলে রাখি, আমি আজকে তো একটা ধরনে পড়াচ্ছি, তোমাদের যদি মনে হয় যে না দিদি এই ধরন না পড়িয়ে আরেকটু অন্যভাবে, তো তোমরা আমাকে সেটা সাজেস্ট করতে পারো। আমি আজকে পুরো নেট যেইভাবে পড়া উচিত আমি সেই ধরনে তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? তো এটা নামিয়ে দিতে সাহায্য করছে। তো তারপরে যেটা হচ্ছে যে ওই ভদ্রলোক নেমেছে, এবার নামার পর কি হয়, আমরা তো যে কোনো জায়গা মানে নামি, তারপরে যে আমাদের বাহক থাকে তাকে তো আমরা কিছু টাকা দিই। তো খোরাকি বাবদ সেই মাঝিকে ওই বৃদ্ধ ভদ্রলোক একটু টাকা দিতে গেল, কি দিল, একটা সিকি বের করে দিল। যখন একটা সিকি বের করে দিল, তাহলে এখানেই প্রশ্ন হতে পারে যে এই বৃদ্ধ ভদ্রলোক মাঝির হাতে প্রথমে তাকে খোরাকি বাবদ কত টাকা দিতে গিয়েছিল? কি দিয়েছিল? একটা সিকি দিতে গিয়েছিল। কিন্তু যেটা হলো যে সে সিকিটা নিল না। কেন নিল না? সে বলল যে না, আমরা তো বাড়িতে 5টি প্রাণী, মাত্র একটা সিকিতে আমাদের কি করে চলবে? অর্থাৎ বাড়িতে 5টি প্রাণী মানে একটা তার পরিবারে টোটাল 5জন সদস্য, ওই একটা সিকিতে কি কিছু হয়? হ্যাঁ, তখন মানে এই সিকি মানে, এখানেও আর একটা প্রশ্ন আছে, এক সিকি মানে কত? এক সিকি মানে 4 আনা। 25 পয়সা, 4 আনা। এখানে বইতে যেহেতু 4 আনা আছে, তার মানে দিতে পারে যে এক সিকি অর্থাৎ কত, মানে কত, এক সিকি মানে হচ্ছে 4 আনা। তখন সেই বৃদ্ধ ভদ্রলোক মানে একটু রাগই করলো, রাগ করে সে বললো যে ঠিক আছে, সে আরো মানে 2 গন্ডা পয়সা তার কাছে চাইলো, দিতে গেল। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে টোটাল 8 গন্ডা পুরোপুরি দিল। মানে ওই যে 4 আনা দিয়েছিল তারপরে আরো 8খানা পয়সা গুনে গুনে দিল। তাহলে এই প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন হতে পারে যে প্রথমে কত টাকা দিতে গিয়েছিল, এবং তারপরে আবার ওই মানে মাঝি যখন তার কাছে পুনর্বার চাইলো, তখন বৃদ্ধ কত টাকা মানে মাঝিকে দিল। এটা একটা গেল। এইবারে আসল প্রশ্ন, যে যখন মাঝি এবার মাঝিকে টাকা দিয়ে ও নেমে গেল। নেমে যাওয়ার পর তখন মাঝিকে ও একটা কথা বলল, মানে ওই বৃদ্ধ ভদ্রলোক শুধু বলল যে যদি কেউ জিজ্ঞাসা করে আশেপাশে যে আমি এখানে কেন এসেছি, তাহলে বলবে যে ঠাকুরমশাইয়ের বিবাহের সম্বন্ধ করতে এসেছে। কোথায় এসেছে বিবাহের সম্বন্ধ করতে? বলতে বলে মতিগঞ্জে। কিন্তু আসলে তার একটা অন্য উদ্দেশ্য আছে, যেটা যখন আমরা গল্পটা এগোবে তখন আমরা বুঝতে পারবো। তাহলে এখানে যদি একটা প্রশ্ন হয় যে মানে ওই মাঝিকে বৃদ্ধ, যে নৌকো থেকে অবতরণরত বৃদ্ধ কি কারণ বলেছিল যে মতিগঞ্জে আসার, যদি এরকম বলে 4টে কারণ দিয়ে দেয়, তাহলে আমরা কোন কারণটা লিখবো? যে বলেছিল যে এখানে তিনি এসেছেন বিয়ের সম্বন্ধ করতে। ঠিক আছে, এই অংশটা গেল। তারপর কি দেখা যাচ্ছে, তারপর আমরা জানতে পারছি এই যে বৃদ্ধ, তার আসল নাম কি? তার নাম সীতানাথ মুখোপাধ্যায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোনো সময় হতে পারে। আমি এইটা একটুখানি এখানে লিখছি, ঠিক আছে? হ্যাঁ, কুড়ানো মেয়ে প্রভাত কুমার মুখোপাধ্যায়। এইখানে কুড়ানো মেয়ে গল্পে যে একটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের তো কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের কথা আমরা পড়বো, এই কুড়ানো মেয়ে গল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে এই সীতানাথ মুখোপাধ্যায়। ঠিক আছে, তাহলে যে বৃদ্ধ নৌকা থেকে নেমেছিল তার নাম কি? কুড়ানো মেয়ে, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পে যে বৃদ্ধ নৌকো থেকে নেমেছিলেন তার নাম কি বলো? সীতানাথ মুখোপাধ্যায়। সীতানাথ মুখোপাধ্যায়। এইবার আসবো আমরা আসল কথায়। এবার আমরা বলি 2 নম্বর, আমরা এই প্রথম পরিচ্ছেদের নাম কি পড়েছিলাম? বেহাই বাড়ি। প্রথম পরিচ্ছেদের নাম বেহাই বাড়ি। এই সীতানাথ মুখোপাধ্যায় আসলে কোথায় এসেছিল? তার বেহাই বাড়িতে। তাহলে সীতানাথ মুখোপাধ্যায়ের বেহাই বাড়ি কোথায় ছিল? মতিগঞ্জে। সীতানাথের বেহাই বাড়ি কোথায় ছিল? মতিগঞ্জ। আমি বারবার করে একই জিনিস বলছি, যাতে তোমাদের অনেকটা পড়া এখানেই মুখস্থ হয়ে যায়। তাহলে সীতানাথের বেহাই বাড়ি মতিগঞ্জে। তো কি হলো, এবার বেহাই বাড়িতে এসেছে। এবার আসার পথে তার মনে পড়লো যে সে
কয়েক বছর আচ্ছা, এই প্রসঙ্গে সীতানাথের কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ আছে। চারিত্রিক বৈশিষ্ট্য কি সেটা বলবো, তার আগে হচ্ছে সীতানাথের নিবাস কোথায় ছিল। এই সীতানাথ এলো হচ্ছে মতিগঞ্জে, হ্যাঁ নবগ্রাম। সে সীতানাথ, তাহলে সীতানাথ হচ্ছে কুরোনো মেয়ে গল্পটার একটা অন্যতম কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সীতানাথ, ঠিক আছে। এই সীতানাথ এলো কোথায়? তার বেহাই বাড়ি। তার বেহাই বাড়ি কোথায়? মতিগঞ্জ। সে মতিগঞ্জে এসেছিল কিসে করে? নৌকোতে করে, হ্যাঁ ভাউল আর কি। সেই নৌকোয় সে মাঝিকে প্রথম খোরাকি হিসেবে কত টাকা দিতে চেয়েছিল? 1 শিকা, বা যাকে বলা হয় 1 শিকে বা 4 আনা। 1 শিকে বা 4 আনা দিতে চেয়েছিল। আচ্ছা, 1 শিকে বা 4 আনা দিতে চেয়েছিল, এইটা গেল। তারপরে আমরা যেটা দেখলাম যে সীতানাথ বাবু এলেন তার বেহাই বাড়ি। তিনি কোথা থেকে এসেছিলেন? তিনি এসেছিলেন নবগ্রাম থেকে, অর্থাৎ সীতানাথ বাবুর নিজের বাড়ি ছিল হচ্ছে নবগ্রাম। সীতানাথের বাড়ি নবগ্রাম, নবগ্রাম। এখানে সীতানাথের একটা চারিত্রিক বৈশিষ্ট্য বলা আছে। এই গল্পটা যে বর্ণনা করা হচ্ছে সেটা কথকের বয়ানে বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ মানে কথক যেন গল্পটা কোথাও বর্ণনা করে দিচ্ছেন। তো তিনি কি বলছেন যে সকাল সকাল উঠে এমন একজনকে নিয়ে লিখতে বসেছি, সহজে সকালবেলা ঘুম থেকে উঠে কেউ তার নাম নিতে চায় না। কেন নাম নিতে চায় না? কারণ তার নাম নিলে নাকি দিনটা খারাপ যায়, এরকম। তিনি প্রচন্ড কৃপণ একজন ব্যক্তি ছিলেন। অর্থাৎ যদি বলা হয় যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের পুরানো মেয়ে গল্পে সীতানাথ বাবুর কোন চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ আছে, তাহলে কৃপণ। তিনি ছিলেন কৃপণ, তার কৃপণ, এই কৃপণতার কথা উল্লেখ আছে। সীতানাথের চারিত্রিক বৈশিষ্ট্য, তিনি কৃপণ। সীতানাথের চারিত্রিক বৈশিষ্ট্য, তিনি হচ্ছেন কৃপণ। তার কৃপণতার খ্যাতি বহুদূর খ্যাত। এইবার যেটা হচ্ছে যে তিনি দেখা যাচ্ছে যে তিনি 5 বছর আগে এই মতিগঞ্জে তার ছেলের বিয়ে দিয়েছিলেন। কোন ছেলের? ছোট ছেলে, কনিষ্ঠ পুত্র। তার নাম কি? শ্রীমান অন্নদাচরণ। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আমরা আরো কতগুলো ইনফরমেশন পেলাম, পরপর পরপর মনে আছে তো? আমি আবার একবার রিপিট করব, মানে জিজ্ঞাসা করব, ঠিক আছে? তাহলে সীতানাথ কোথা থেকে এসেছিল? কোথা থেকে এসেছিল? নবগ্রাম থেকে। সীতানাথ কোথায় এসেছিল? মতিগঞ্জে। মতিগঞ্জে সীতানাথের কার বাড়ি ছিল? বেহাই বাড়ি। সেখানে তার কোন পুত্রের বিবাহ দিয়েছিলেন? কনিষ্ঠ পুত্রে। কনিষ্ঠ পুত্রের নাম অন্নদাচরণ, ঠিক আছে, শ্রী অন্নদাচরণ। কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, তাহলে মতিগঞ্জে অন্নদাচরণের শ্বশুর বাড়ি ছিল। মতিগঞ্জে অন্নদাচরণের শ্বশুর বাড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওরাও লিখেছি, ইয়েস ম্যাম, নবগ্রাম মতিগঞ্জ, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ অন্নদাচরণ, ঠিক আছে। সুরজিৎ, হ্যাঁ। আচ্ছা, তো অন্নদাচরণের তাহলে দেখা যাচ্ছে যে মতিগঞ্জে হচ্ছে অন্নদাচরণের শ্বশুর বাড়ি। এখানে একটা প্রশ্ন, যে অন্নদাচরণের শ্বশুর মশাইয়ের নাম কি? ঋষিকেশ, ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। তাহলে অন্নদাচরণের শ্বশুর মশাইয়ের নাম হচ্ছে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। তাহলে এই সীতানাথ বাবুর ছোট ছেলে বা কনিষ্ঠ পুত্র হচ্ছে অন্নদাচরণ। সেই অন্নদাচরণের বিয়ে হয়েছিল মতিগঞ্জে। কার সাথে বিয়ে হয়েছিল? ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সাথে বিয়ে হয়েছিল। অন্নদাচরণের শ্বশুর মশাই, অন্নদাচরণের শ্বশুর মশাই, বা যদি বলি সীতানাথ বাবুর বেহাইয়ের নাম কি, তাহলে দুটোই হবে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। সীতানাথের বেহাই, হ্যাঁ, ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। তোমাদের অনলাইনে যদি কারোর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে একটু বলবে, হ্যাঁ। হ্যাঁ, 3000 টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়েছিল, ঠিক। আচ্ছা,
এইবার দেখছি যে এই অন্নদাচরণের বিয়ে হয়েছিল বছরখানেক আগে। এইবার যখন তার স্ত্রী সন্তান সম্ভবা হয়েছে, অন্নদাচরণের স্ত্রী, কি হয় যে মহিলারা তো বা মানে এক সময় পিত্রালয়ে গিয়ে থাকে সন্তান হবার পূর্বে, তো সেই রকমই হ্যাঁ 5 বছর, 5 বছর পূর্বে বিয়ে হয়েছিল। তাহলে মারা গেছে 5 বছর পূর্বে এই ঋষিকেশ মানে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সাথে বিবাহ হয়েছিল কার? শ্রীমান অন্নদাচরণের। এই বিবাহটা হলো এবং তারপর দেখা যাচ্ছে যে এই বিবাহের বছর মানে বেশ কিছু বছর কেটে যাওয়ার পর যখন সেই মেয়েটি কন্যা মানে সন্তান সম্ভবা হলো, সে তার বাবার বাড়িতে এসে রইলো, সেই সময় বাচ্চাটাকে জন্ম দেওয়ার মানে পরে তার মানে 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 মেয়েটি আর কি, ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে, সে মারা যায়। তো এইবার কোনো একটা উদ্দেশ্য নিয়ে এই বৃদ্ধ মানে সীতানাথ মুখোপাধ্যায় তার বেহাই বাড়িতে আসছে। কি উদ্দেশ্য সেটা আমরা এখনো অবধি কিন্তু জানি না। তাহলে আমরা এখানে পেলাম যে তার কন্যার সাথে, যদি বলা যায় যে প্রশ্ন যদি আসে যে ঋষিকেশ মানে ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সাথে মানে শ্রীমান অন্নদাচরণের বিবাহ কত বছর আগে হয়েছিল, বলে তাহলে 4টে সংখ্যা দিয়ে দিল, 5 বছর আগে। ঠিক আছে। এইবার যখন উনি রাস্তায় আসছেন, আস্তে আস্তে কি হচ্ছে, তার মনে পড়ছে যে না এইরকমই একটা দিনে এরকম বিবাহের বরযাত্র নিয়ে মানে মানে বরযাত্রী নিয়ে তারা গিয়েছিল, তাই তার মনটা একটু মানে খুব বিশেষ নয়, অল্প একটুখানি খুব খারাপ হলো। তো আস্তে আস্তে যখন সে তার বেহাই বাড়িতে পৌঁছলো, হ্যাঁ, তখন গিয়ে দেখলো যে সেখানে একজন চাকরের উল্লেখ আছে। হ্যাঁ, বেহাই বাড়িতে একটা ছোট্ট মানে একটা কি বলবো অল্প বয়সী একটি ছেলে, যে আর কি মানে ওই কাজ করছিল বাগানে, সেই ছেলেটা খুব আশা করেছিল যে যখন বাড়িতে একজন অতিথি এসেছেন তিনি নিশ্চয়ই হুকো চাইবেন, এবং হুকো চাইলে সেও একটুখানি খেতে পারবে। এবং সে গল্পে কি বলছে যে সে আর কি মানে সবে সবে ধূমপান করতে সে শিখেছে, যেই কারণে তার এটার প্রতি একটা নেশা রয়েছে। তো এইরকম কিন্তু শেষ অব্দি সেই ভদ্রলোক যখন বাবুকে ডাকতে বলেন, সে একটু মনক্ষুণ্ণ হয়েই খুব ধীর গতিতে কাজকর্ম করতে করতে ডাকতে গেলেন। এইবার যেই শুনেছেন যে বেহাই এসেছেন, তখন কি হলো যে সঙ্গে সঙ্গে ঋষিকেশ বাবু ছুটে এলেন, ছুটে এসে বসতে বললেন। তো যা হয় যে পুরনো কথা নানানভাবে এসে পড়লো, একটু দুঃখ একটু কষ্ট কান্নাকাটি হলো। কিন্তু যখন ঘটনা ক্রমাগত এগোতে থাকলো, তখন আমরা আস্তে আস্তে জানতে পারলাম যে এই ঋষিকেশ বাবু মানে ঋষিকেশ বাবু না, মানে আমাদের সীতানাথ বাবু কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে কিন্তু তার বেহাই বাড়িতে এসেছিলেন। এই জায়গায় এই প্রসঙ্গে আসার আগে আমাদের আরো একটা ঘটনা আছে, সেটা হচ্ছে তার নাতনির তিনি প্রথম মুখ দেখলেন। একজন চাকর মানে একজন ঝি আর কি, সে বাচ্চাটাকে কোলে করে নিয়ে এলো, নাতনির মুখ দেখলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে তিনি নাতনির মুখ দেখবার জন্য প্রথমে কত টাকা বের করেছিলেন। তিনি প্রথমে একটা আধুলি বের করেছিলেন, কিন্তু একটু আধুলিটা দিতে বাধো বাধো ঠেকলো, তাই অতি কৃপণ ব্যক্তি মানে সীতানাথ বাবু যে কৃপণ তা নিয়ে তো কোনো সন্দেহ নেই, আমরা প্রথমেই পড়েছি তার কৃপণতার খ্যাতি বহুদূর ব্যাপ্ত। কিন্তু তা সত্ত্বেও তিনি তার নাতনির মুখ দেখার সময় একটা আধুলি বের করেও সেটাকে ঢুকিয়ে রেখে একটা টাকা বের করেছিলেন। তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সীতানাথ বাবু তার নাতনির মুখ দেখবার জন্য প্রথমে কত টাকা বের করেছিলেন, একটা আধুলি, তারপরে পরে শেষ পর্যন্ত আসলে মানে কত টাকা দিয়ে মুখ দেখেছেন, একটা টাকা দিয়ে। তাহলে দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসতেই পারে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ঋষিকেশের চালানের ব্যবসা, ঠিক। হ্যাঁ, একটা আধুলি, মানে আধুলি মানেই হচ্ছে একটাই আর কি, হ্যাঁ মানে একটাই আধুলি। ওই রকমই প্রশ্ন দেবে আর কি, অপশন তখন যেটা থাকবে। হ্যাঁ বলো। সপ্তরেখা মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কিন্তু অনেক বইতে দেখবে থাকে, মেয়েটার নাম বলে দিচ্ছে বসুধরা, একদম নয়, মেয়েটার নাম বসুধরা নয়। বাঙালি বাড়িতে বিবাহের একটা রীতি আছে, সেটা হচ্ছে বসুধরা বলে একটা একটা দেওয়ালে আঁকা হয় আর কি, ওই বসুধরার সপ্তরেখা। সপ্তরেখা মানে 7টা দাগ। মানে সাধারণত অনেক মানে আমি মানে হিন্দুদের মধ্যে একটা বিবাহের যে প্রচলিত রীতি, সেখানে হচ্ছে গোবর এবং সেটাকে দেওয়ালে লেপে দেওয়া হয়, সেখানে তারা কড়ি মানে যা যা শুভ মনে করে সেখানে কড়ি টড়ি ইত্যাদি এঁকে দেয়, আর আলপনার মতন এরকম 7টা সিঁদুরের দাগ দেওয়া হয়। ওই জন্য এটাকে বলা হয় বসুধরার মানে মানে বসুধরা সপ্তরেখা। দেখো বইটার মধ্যে আছে, তোমরা পাবে অনেক জায়গা অনেক বইতে লক্ষ্য করবে যে এই ঋষিকেশ বাবুর মেয়ের নাম বসুধরা বলে দেয়, একদম নয় কিন্তু, ঋষিকেশ বাবুর মেয়ের নাম কিন্তু গল্পটার কোথাও উল্লেখ করা নেই, ফলে একদম বসুধরা ভাববে না। বসুধরা হচ্ছে একটা ব্রত, বসুধরাটা হচ্ছে বিবাহের আগে হিন্দু বাড়িতে হিন্দু রীতি অনুসারে দেওয়ালে করা হয়। বসুধরা সপ্তরেখা মানে হচ্ছে 7টা দাগ, সপ্তরেখা 7টা দাগ, এবং বিবাহের পর বহু অন্তত 1 বছর সেটা মুছতে নেই। আচ্ছা,
সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস, আচ্ছা আমি দু একটা ইনফরমেশন আগে মিস করে গেছি, ওই জন্য এখানটা উল্লেখ করেছে। সেটা হচ্ছে ওই ওই জায়গাটা যে ঋষিকেশ বাবু যখন মেয়ের বিয়ে দিয়েছিল তখন তার অবস্থা খুব ভালো ছিল। হ্যাঁ, কুলীন ব্রাহ্মণের ঘরে মেয়ে বিয়ে দিয়েছিল। কুলীন ব্রাহ্মণের ঘরে কিন্তু মেয়ে বিয়ে দিতে গেলে আসলে অনেক খরচ। তিনি মোট টোটাল 3,000 টাকা খরচা করেছিলেন। তার মধ্যে আমরা পরে আসবো 2,000 টাকা শুধু মেয়ের গয়না ছিল। ঠিক আছে, তাহলে তিনি যদি বলা হয় ঋষিকেশ বাবু নিজের মেয়ের বিবাহ দিতে গিয়ে মোট কত টাকা খরচ করেছিলেন? 3,000 টাকা খরচ করেছিলেন। 2, ও যেমন লিখেছিল এখানে সুরজিৎ যে ঋষিকেশ বাবুর কিসের ব্যবসা ছিল? চালানের ব্যবসা ছিল। চালান মানে বোঝো তো? চালান মানে যেমন মাছ বা ইত্যাদি কি হয় যে তুলে নিয়ে সেটাকে পাঠিয়ে দেওয়া হয় আর কি, মানে বিক্রি করার জন্য। সে মেইনলি তুলে সেটাকে চালান পাঠিয়ে দেওয়া হয়। আমরা বলি না চালানের মাছ এসেছে অনেক সময়, অর্থাৎ একটা জায়গা থেকে সেই জিনিসটা আসে, মানে কেউ একজন তুলে তার কি বলবো মানে সে দায়িত্ব নেয় সেটাকে পৌঁছে দেওয়া, সেই পৌঁছে দেওয়ার জন্য সে একটা নির্দিষ্ট অর্থ নেয়। তো এটা হচ্ছে চালানের ব্যবসা। চালানের ব্যবসা ছিল। আচ্ছা, ঋষিকেশ বাবু ছিল। হ্যাঁ, ঋষিকেশ বাবু হচ্ছে ওই মেয়েটির বাবা, বা হচ্ছে অন্নদাচরণের মানে অন্নদাচরণের শ্বশুর। আর হ্যাঁ, সতীনাথ বাবুর বেয়াই। ফলে গুলোবে না, হ্যাঁ আস্তে আস্তে পড়বে, গুলোবে না। আচ্ছা, এবার যেটা দেখা যাচ্ছে যে ঋষিকেশ বাবুর যখন মেয়ের বিয়ে দিয়েছিল তখন তো তার ভালো অবস্থা ছিল, কিন্তু 5 বছর উপর্যপুরি মানে হচ্ছে পর মানে 5 বছর একটানা তিনি যখন লস করছেন তার ব্যবসাতে, তার যখন ক্ষতি হচ্ছে, তখন কিন্তু তার অবস্থা পড়ে যায়। অর্থাৎ তিনি যে একটা মানে অবস্থাপন্ন মানুষ ছিলেন সেটা তার মানে লোকসান হতে হতে এমন জায়গায় দাঁড়ায় যে তিনি শুধু নিঃস্ব হয়ে যান তা না, তার প্রচুর ধার দেনা হয়ে যায় চারিদিকে। ঠিক আছে, এটা হলো তার একটা অবস্থার একটা মানে বর্ণনা দেওয়া হয়েছে। এবং এই অবস্থার বর্ণনা প্রসঙ্গেও যে কথাটা বলে যে বসুধারা, মানে আমরা এমনিতে জানি যে এই যে বসুধারা যেটা দেওয়ালে দেওয়া হয় বিবাহের সময়, সেটা 1 বছর মুছতে নেই, কিন্তু পরে যখন মুছতে হয় কি করে মুছতে হবে? হয় চুনকাম করতে হবে, নয় রং করাতে হবে। কিন্তু তার অবস্থা এতই পড়ে যায় যে সত্যি আর সে নিজের বাড়িকে কিন্তু আর রং করানো তার পক্ষে সম্ভব হয় না। ফলে তার একটা অর্থনৈতিক দুরবস্থার দিকটাও কিন্তু এই একটা লাইনের মধ্যে দিয়ে অনেকখানি ফুটে উঠেছে। ঠিক আছে, আচ্ছা এইবার হলো সে এলো, নাতনির মুখ দেখলো, নাতনির মুখ দেখতে গিয়ে প্রথমে একটা আধুলি বের করলো। যখন দেখলো আধুলিটা দিলে একটু খারাপ দেখাচ্ছে, তখন সে গোটা একটা টাকা বের করে দিল। কিন্তু তাতেও যে ঝিটা বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসেছিল সে একটু মানে মুখটা বেঁকালো। কেননা তখনও গ্রামের দিকে এরকম হয়ে গিয়েছে যে কোনো নব্য মানে কি বলবো বাবু আর কি, মানে অর্থাৎ যে শহরে থাকে সে বাবু, সে যখন গ্রামে তার সন্তানের প্রথম মুখ দেখতে আসে তখন সোনার গিনি, হ্যাঁ এই গিনি দিয়ে মুখ দেখার প্রচলন তখন গ্রামেও চলে এসছে। ফলে যে ঝি দেখছে যে না এখন তো হামেশাই যে কোনো বাড়িতে সোনার গিনি দিয়ে মুখ দেখে, তো তার কাছে একটা টাকা বা একটা আধুলি দিয়ে মুখ দেখা যে একটা ভীষণই খারাপ একটা নিম্নমানের পরিচয় হবে সেটা কোনো সন্দেহ থাকে না। গল্প যত এগোবে তত আমরা দেখতে পাবো যে সত্যি মানে সীতানাথ বাবু মানে কত রকম মানে মানে তার ব্যবহারে কি অধমতার পরিচয় যে দেবেন একটু একটু করে আমরা বুঝতে পারবো। এইবার কাহিনী যখন এগোবে তখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় পরিচ্ছেদ, যার নাম হচ্ছে কার্যোদ্ধার, এই দ্বিতীয় পরিচ্ছেদে এসে আমরা জানতে পারবো যে এই সীতানাথ বাবু তার বেহাই বাড়িতে আসার অন্যতম উদ্দেশ্য বা একমাত্র উদ্দেশ্য হচ্ছে অলংকার, তার বধূ মাতার অলংকারগুলো মানে তার নিজের কাছে নিয়ে যাওয়া। অর্থাৎ 3 নম্বর যেটা আমি এখানে 3 বলে লিখছি সেটা হচ্ছে যে দ্বিতীয় পরিচ্ছেদের নাম কার্যোদ্ধার। দ্বিতীয় পরিচ্ছেদ কার্যোদ্ধার। তাহলে আর একবার জিজ্ঞাসা করি, বলো যে এই গল্পটায় কটা পরিচ্ছেদ? 4টে পরিচ্ছেদ। আচ্ছা তুমি বলো যে প্রথম পরিচ্ছেদের নাম বেহাই বাড়ি। আচ্ছা দ্বিতীয় পরিচ্ছেদের নাম তুমি বলো কার্যোদ্ধার। দ্বিতীয় পরিচ্ছেদে এসে আমরা জানতে পারি যে এই সীতানাথ বাবু মতিগঞ্জে তার বেহাই বাড়িতে এসেছিলেন কি কারণে? অলংকারগুলো মানে হস্তগত করবার জন্য। ঠিক আছে, অর্থাৎ কার অলংকার? তার ছেলের বউয়ের অলংকার। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই গল্পটার মধ্যে দিয়ে এর মধ্যে যেমন একটা হাস্যরসাত্মক ভাব রয়েছে, গোটা গল্পটা পড়লে আমরা বুঝতে পারবো, তেমনি এই কিছু কিছু জায়গা পড়তে পড়তে আমরা সামাজিক অনেক সত্যতার দিককে তুলে ধরবো। অর্থাৎ তৎকালীন সময়ে সমাজের যে কি ছবি ছিল সেইটার অনেকটা চেহারা, হ্যাঁ সমাজ চিত্রটা আমরা ফুটে উঠবে। যেমন তখনকার দিনে যে কুলীন ঘরে কন্যার বিবাহ দেওয়া খুবই কঠিন ব্যাপার ছিল, প্রচুর অর্থবল না থাকলে সেই বিবাহ দেওয়া যেত না। সেইটার প্রমাণ আমরা কোথায় পেলাম? যে এই ঋষিকেশ বাবুকে তার কন্যার বিবাহ দিতে গিয়ে 3,000 টাকা খরচা করতে হয়েছিল, তার মধ্যে শুধুমাত্র 2,000 টাকা সে মেয়ের গয়না দিয়েছিল। এইবার একটা গয়না সে তার মেয়েকে দিল,
তার মানে কি গয়নাটার অধিকারটা তার মেয়ের না, যে মেয়ে মারা গেছে বা যে বধূ মারা গেছে তার গয়নার উপর তার শ্বশুর বা স্বামীর অধিকার। এইটা থেকে আমাদের সমাজের একটা কুপ্রথা অর্থাৎ পণ প্রথার একটা ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে যে মেয়ে আসলে গয়নাটা যাকে দেওয়া হয়েছে গয়নাটা আসলে তার অধিকারভুক্ত নয়, তার মৃত্যুর পর তার বাবা মাও নয়, তার কন্যা সন্তানটিও নয়, তার সেই গয়নার অধিকারী হচ্ছে তার শ্বশুর মশাই অথবা একখানি পোটরা, একখানি একখানি পত্র। আচ্ছা একখানি, হ্যাঁ একখানি পত্র চতুর্থ পরিচ্ছেদের নাম। আচ্ছা, তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এই যে এই গয়না, এই গয়নাতে যা যা স্ত্রীধন আমরা বলে থাকি অলংকারকে, সেইটাতে আসলে তার শ্বশুর এবং স্বামীর ধন, অর্থাৎ সামাজিক একটা কুপ্রথার দিকে এই গল্পের মধ্যে পাচ্ছি। যদি আমরা খুব বড় করে, আমরা যদি নেটের মতন করে না পড়তাম, তাহলে আমরা এই গল্পটাকে কি দৃষ্টিভঙ্গিতে দেখতাম, যে একটা হাস্যরসের মোড়কে আসলে এই গল্পটার মধ্যে দিয়ে একটা সামাজিক সত্যতাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এইবার আমরা দেখব যে কি হচ্ছে, যে মুখুজ্জে মশাই জিনিসগুলো চাইছে, তখন এই ঋষিকেশ বাবু নিজের কথাই এবার একটু বলছেন যে কি এতদিন অবধি তার অবস্থা খুব ভালো ছিল, তিনি চালানের ব্যবসা করে অনেক অর্থ করেছিলেন, কন্যার ভালো করে বিবাহ দিয়েছিলেন 3000 টাকা খরচা করে, কিন্তু যেটা হলো যে এখন 5 বছর ধরে খুব লস মানে লোকসান হওয়ার ফলে তার এখন সে এখন নিঃস্ব অবস্থা, এবং শুধু তাই নয়, তার যার পুত্র সন্তানগুলো আছে তারাও খুব একটা ভালো মানুষ হয়নি, অর্থাৎ মানে পিতা না থাকলে তারা যে কিভাবে নিজেদের সংসার চালাবে তাই নিয়ে ঋষিকেশ বাবু যথেষ্ট সন্দিহান। তো এইরকম সময় কি করছেন, যে তার মধ্যে যেটা হলো যে একটা নিজের কন্যা সন্তান মারা গেছে, এইবার তার যে কন্যা সেও তো একটা কুলিনের ঘরের মেয়ে, এবার তার যখন বিয়ে দিতে যাবে তার ভার কার ওপর পড়বে, এই বৃদ্ধ ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের ওপর। তো এই সমস্ত কথা চিন্তা করে ঋষিকেশ বাবু ভাবলেন যে কন্যাকে যে 2000 টাকার গয়না দিয়েছেন সেই গয়নাটা যদি মানে ফিরিয়ে না দেওয়া যায়, কিন্তু উনি খুব ভালো করেই জানতেন, উনি খুব ভালো করে সীতানাথ বাবুর চরিত্রটা জানতেন, যে কোনো না কোনো একদিন সীতানাথ বাবু ঠিক গয়না নিতে আসবেন এবং তাকে টালবাহানা করেও সরানো যাবে না। কিন্তু তাও তিনি নানান প্রকার চেষ্টা করেছেন, এই কথা বলেছেন যে কথাগুলো কোনোটাই মিথ্যে নয়, যে সবে সবে 6 মাসও হয়নি ঘটনাটা ঘটেছে, 5 মাস মতন হয়েছিল। হ্যাঁ, তো অন্তত বছরখানেক যেতে দিন, কারণ ইতিমধ্যে তার যে স্ত্রী মানে ঋষিকেশ বাবুর যে স্ত্রী, কন্যাটির যে মা, সে খুব কেঁদে ভাসাচ্ছে, স্বাভাবিক যা হওয়ার কথা, বলছে তো সেই গয়না কোথায় আছে, সেই বাক্স, সেটা কি আমার পক্ষে খোঁজা সম্ভব, এটা একটা মেয়েদের জিনিস। কিন্তু তিনি কোনোভাবেই কিছু শুনছেন না। যখন বলা হলো যে না সেই চাবিটা পর্যন্ত নেই, যে আমার মানে মেয়ে যে কন্যা যখন মারা যায় তখন তার কাকালে, কাকাল মানে কি বলতো ওই শাড়ির যে মানে খুঁট এবং যেটা কোমরে গোজা থাকে সেই কাকালেই ছিল, সেইটা সমেতে মেয়ে আমার চলে গেছে। কিন্তু এইসব কথা শুনলো না, বললো তাহলে আপনি লোক ডাকান, বাক্স ভাঙুন। হ্যাঁ, বলছে এই সময় এই পরিস্থিতি থেকে এই বাড়িতে বাক্স ভেঙে মানে গয়না বের করাটা কি খুব শোভনীয় হবে, আপনি নিজেই বলুন। হ্যাঁ, তো তখন বললো যে শেষ অবধি যখন ভদ্রলোক আর পারলেন না, বললেন আচ্ছা ঠিক আছে আমি তাই করাচ্ছি, মানে ওকে নানান রকম শাপ মন্দ করতে লাগলো, বললো একটা ব্রাহ্মণকে আপনি ইয়ে করছেন, এক্ষুনি পইতে ছিঁড়ে আপনাকে অভিশাপ দিয়ে যাবো, রাত্রিরও পেরোবে না। এবার যতই হোক ঋষিকেশ বন্দ্যোপাধ্যায় কিন্তু ভদ্রলোক, উনি অভদ্রতা সহ্য করতে না পেরে বললেন ঠিক আছে আপনার গয়না আপনি নিয়ে যান। এই বলে সেই বাক্স ভেঙে সেই গয়না নিয়ে ভদ্রলোক চলে গেলেন। তার মানে এখানে কতটা একটা নৃশংস ব্যাপার, যে তারই নাতনি সে যেই বাড়িতে বড় হচ্ছে, হ্যাঁ সেই বাড়ি থেকে, তার সেই বেহাই বাড়ি থেকে সে বাক্স ভেঙে গয়না নিয়ে চলে যাচ্ছে, কারণ সেই গয়নাতে তার অধিকার, অথচ তার যে নাতনি তার যে ভরণ পোষণের খরচ ব্যয় ইত্যাদি বহন করবার জন্য তিনি কিন্তু কোনো একটি টাকাও কিন্তু ঋষিকেশ বাবুকে দিয়ে গেলেন না। তো যাই হোক তিনি চলে গেলেন। এই কথাটা আমরা বললাম কারণ এইটা হচ্ছে গল্পের আসল সত্যতার দিক, সামাজিক সত্যতার দিক। এইবার কি হলো, উনি চলে গেলেন, চলে গিয়ে এবার কি হলো, তবে 3 নম্বর পরিচ্ছেদ চলে এলো। 3 নম্বর পরিচ্ছেদের নাম চলে গেলেন, তিনি চলে গেলেন, তাহলে সেকেন্ড পরিচ্ছেদ অব্দি যেটা হলো উনি চলে গেলেন। 3 নম্বর পরিচ্ছেদের নাম কি, বুড়ো বর। 3 নম্বর পরিচ্ছেদের নাম বুড়ো বর। হ্যাঁ বলো। রাত্রি মানে হচ্ছে 3 রাত্রিও কাটবে না, দেখবে অনেক সময়, হ্যাঁ মানে ওই রাত্রি মানে মানে আমি অভিশাপ দিয়ে গেলাম 3 রাতও কাটবে না, তার আগেই মানে মারা যাবে, এরকম আর কি একটা বলতে চাইলো। হ্যাঁ মানে ওই রাত্রির কিছু ওই মানে হিন্দুদের মধ্যে কিছু ওই মারা গেলে কিছু প্রথা রীতি এরকম আছে, কিছু পালন করা হয় এইরকম আর কি। আচ্ছা, তার তৃতীয় পরিচ্ছেদের নাম কি, বুড়ো বর। হ্যাঁ বুড়ো, বয়হস্য ডয়শূন্য রয় ওকার। হুম হুম, এইখানে বুড়ো বর আছে তৃতীয় পরিচ্ছেদ বইতে, তাহলে বুড়া নয় বুড়ো বর, ঠিক আছে। আচ্ছা তোমাদের বোর লাগছে না তো, নেটের পড়া একটু বোরিং, কিন্তু কি করা যাবে আর। আচ্ছা, তৃতীয় পরিচ্ছেদ বুড়ো বর, এখানে অনেকগুলো ইনফরমেশন পাচ্ছি। এক,
পাচ্ছি নবগ্রাম কোন কোন নদীর তীরে? নবগ্রাম হচ্ছে গঙ্গা নদীর তীরে। 3 নম্বর পরিচ্ছেদ শুরুই হচ্ছে যেটা দিয়ে, হ্যাঁ সরি হ্যাঁ মানে ভাগীরথী নদীর তীরে আর কি। হ্যাঁ, তাই 3 নম্বর পরিচ্ছেদ শুরুই হচ্ছে যেটা দিয়ে, সেটা হচ্ছে নবগ্রাম ভাগীরথী নদীর তীরে। ভাগীরথী নদীর তীরে নবগ্রাম। নবগ্রামে কার বাড়ি? সীতানাথ মুখোপাধ্যায়। তাছাড়াও আরো একজনের বাড়ি, বলো? হ্যাঁ, অন্নদাচরণ, কারণ তার ছেলে, তার মানে তারও বাড়ি। নবগ্রাম ভাগীরথীর তীরে। আচ্ছা, যেটা হলো যে এখানে আরো একটা ইনফরমেশন আছে, আরো একটা ইয়ে আছে, যে সেই সময় দেখা গেল ওই একদম খুব ভোরবেলায় একজন বৃদ্ধ, হ্যাঁ তখনও বোঝা যাচ্ছে না কে, আমরা একটু পরেই বুঝবো, তিনি হচ্ছে আসলে সীতানাথ মুখোপাধ্যায়। তিনি একটা ছেঁড়া বালাপোষ, মাথায় একটা পাগড়ি, হ্যাঁ ধুলিমলিন শরীরে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। সেই বাড়ির সামনে একটা ফুলের উল্লেখ আছে, ফুলের গাছ, কি গাছ? কলিকা ফুল, যাকে আমরা কলকে ফুল বলি, ঠিক আছে? কলিকা ফুলের গাছের উল্লেখ আছে। যদি বলা হয় যে তৃতীয় পরিচ্ছেদে, হ্যাঁ, সীতানাথ মুখোপাধ্যায়ের বাড়ির সম্মুখে কোন গাছের উল্লেখ আছে, তাহলে কলিকা গাছের, ঠিক আছে? কলিকা গাছের। এইবার তিনি কি হলো, এসে দরজায় ঠক ঠক করলেন, একজন মানে চাকর বেরিয়ে এলো, তার নাম হচ্ছে নিতাই। নিতাই, সেই নিতাই কি? সেই নিতাই হচ্ছে একটা মানে ভৃত্য বালক, তার জন্য তাকে টাকা দেওয়া হয় না, কিন্তু হয় না মানে আমরা যেমন ইন্টার্নশিপ করি কাইন্ড অফ ব্যাপারটা তাই, হ্যাঁ। তো তাকে ওরকম মানে তার জন্য সেই বাচ্চাকে সে পয়সা পায় না, সে প্রসাদ পায় আর কি, এরকম ব্যাপার। তো সেই নিতাই এলো, নিতাই এসে যখন বাবুর ওই রকম অবস্থা দেখেছে, সে স্বাভাবিকভাবে সে একটু হতভম্ব হয়ে গিয়েছে। এবং তারপরে যখন তাকে সমস্ত জিজ্ঞাসা করানো হয়েছে, সে সীতানাথ বাবু আর কথা বলতে পারছে না, শুধু হাউ হাউ করে কাঁদছে। শেষ পর্যন্ত তার বড় ছেলে নেমে এলো। সেই বড় ছেলের নাম কি? বড় ছেলের নাম হচ্ছে শ্রীনাথ। বড় ছেলের নাম শ্রীনাথ। ছোট ছেলে অন্নদাচরণ, বড় ছেলে শ্রীনাথ। তোমার কি মাথা ব্যথা করছে? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, জল খাবে? আচ্ছা, ঠিক আছে, তো অসুবিধা হলে একটু। হ্যাঁ, এটা হচ্ছে জ্যেষ্ঠ পুত্র শ্রীনাথ। কনিষ্ঠ পুত্রের নাম কি বলো? কনিষ্ঠ পুত্রের নাম অন্নদাচরণ। আর জ্যেষ্ঠ পুত্রের নাম শ্রীনাথ। হ্যাঁ, এই শ্রীনাথ কিছুদিন কলকাতার মেসে থেকে, ও শ্রীনিবাস না, তাহলে এটা ভুল বললাম বোধহয়, শ্রীনিবাস, হ্যাঁ সরি, শ্রীনিবাস। আচ্ছা, এই শ্রীনিবাস কিছুদিন কলকাতার মেসে থেকে পড়াশুনো করেছিলেন। এই কলকাতার মেসে থেকে যখন তিনি পড়াশুনো করতেন, তখন তার পাশে একটি ছেলে থাকতো যে কিছুদিন আইন নিয়ে মানে পড়াশুনো করেছিল, যে কারণে তার এই ধারণা জন্মেছিল যে সে আইন সম্পর্কে অনেক কিছু জানে, এবং যে কারণে সে নগদ 8 আনা টাকা খরচা করে সে একটা মোক্তার গাইড বলে একটা বই ক্রয় করেছিল। কি মোক্তার গাইড বলে সে একটা, হ্যাঁ শ্রীনিবাস বড় ছেলের নাম, ঠিক ঠিক শ্রীনিবাস। সেটা হচ্ছে সেই শ্রীনিবাস যখন কলকাতার মেসে থাকতো, সেখানে একজন বন্ধু ছিল তার, যে আইন পড়তো। তার কথাবার্তা শুনে তার মনে হয়েছিল সে অনেকটাই আইন শিখে গেছে, যে কারণে সে 8 আনা টাকা খরচা করে মোক্তার গাইড নামে একটা পুস্তক কিনেছিল। কি হলো এইবার, যখন সেই বৃদ্ধ ভদ্রলোক এসে সমস্ত ঘটনা বলল, কি বললো যে কি করে তার গয়নার বাক্স চুরি হয়ে গিয়েছে, অর্থাৎ তার গয়নার বাক্স হারিয়ে গিয়েছে। কি করে হারিয়ে গিয়েছে? তিনি বলছেন যে চাঁদবাটি, চাঁদবাটি মানে হচ্ছে চন্দ্রবাটি। এই চন্দ্রবাটি গ্রামের ভূধর চট্টোপাধ্যায়, এই ভূধর চট্টোপাধ্যায় তার গয়নার বাক্স আত্মসাৎ করেছে। তখন তিনি ঘটনাটা কি বললেন, যে তিনি যখন নৌকো করে ফিরছিলেন তার বেহাই বাড়ি থেকে, সেই সময় নৌকো একটা ভারী মাল বোঝাই ভর ভর মানে ওই রকম নৌকোর মতনই জিনিস, সেখানে ধাক্কা খেয়ে ভেঙে যায়, এবং অচৈতন্য অবস্থায় এই সতীনাথ না সীতানাথ মুখোপাধ্যায় মানে জলের মধ্যে পড়ে থাকে। সেই সময় এই চন্দ্রবাটির যে ভদ্রলোক, যে ভূধর চট্টোপাধ্যায়, সে তাকে তুলে নিয়ে তাকে কি করে, তার সেবা শুশ্রূষা করে, এবং তার জ্ঞান ফিরে আসে। এবং জ্ঞান ফিরে আসার পর যখন সে গয়নার বাক্সের কথা জিজ্ঞাসা করে, তখন ভূধর চট্টোপাধ্যায় বলে যে না, আমি তো গয়নার বাক্সের কথা কিছু জানি না। তা শুনে তিনি আবার অজ্ঞান হয়ে যায়। তখন যখন আবার তার জ্ঞান ফেরে, তখন ডাক্তার তাকে বলে হ্যাঁ হ্যাঁ গয়নার বাক্স আছে, আপনি চিন্তা করবেন না, আপনি মাত্র 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। এখানে একটা প্রশ্ন এলো, তাহলে ডাক্তারবাবু এই সীতানাথ মুখোপাধ্যায়কে সুস্থ হয়ে যাওয়ার ক্ষেত্রে কতদিনের নিদান দিয়েছিলেন? 3 দিনের নিদান দিয়েছিলেন, ঠিক আছে?
হ্যাঁ, 3 দিনের নিদান দিয়েছিলেন। তো এই যখন হলো তখন এবার ছেলেটা তো যা হয়, বাবা এখন বলছে যে সে নিয়ে নিয়েছে, তখন বলছে সে কি স্বীকার করলো? বলছে হ্যাঁ সে স্বীকার করেছে, সে নিয়েছে, কিন্তু সে একটা শর্ত দিয়েছে যে এই গয়নার বাক্স সে তবেই ফিরিয়ে দেবে যদি তার ছোট ছেলে, মানে যার যে বিপত্নিক হয়েছে সেই ছোট ছেলের সাথে বিবাহ দেওয়া হয়। তো এইটা শুনে তো বড় ছেলেরও মাথায় হাত। কেন মাথায় হাত? যে এই অন্নদাচরণ সে হচ্ছে এলএফএল, মানে তার ডিগ্রি সম্পর্কে বলা আছে সে এলএফএল, কিন্তু তার মধ্যে একটুখানি সাহেবি ধরনের ব্যাপার স্যাপার আছে। সে সকালবেলায় বিস্কুট দিয়ে চা খায়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে প্রত্যহ মানে সকাল এবং সন্ধেয় এই অন্নদাচরণ কি খান? তাহলে হতে হবে যে উত্তরটা হবে বিস্কুট সহযোগে চা পান করেন। ঠিক আছে, এইবার সে কি হয়েছে যে সে একদম একটু সাহেবি কেতার মানুষ, তিনি বলেছেন আর আমি কোনো বিবাহ করব না, এবং সে বিবাহ করবে না বলে স্ত্রী বিয়োগের পর সে ভগ্নদয়ের মহা শোকাশ্রু নামে একটি বই লেখেন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই গল্পটা থেকে। সেটা হচ্ছে যে যদি বলা হয়, প্রশ্ন করা হয় যে স্ত্রী বিয়োগের পর অন্নদাচরণ কি বই লিখেছিলেন, তাহলে সেই বইটার নাম কি হবে? ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু। কি বই? ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। অর্থাৎ যেন স্ত্রী বিয়োগের দুঃখে কাতর হয়ে সেই বইটা লিখছে, ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু। হাতের লেখা খুব বাজে হচ্ছে, আমায় জিজ্ঞাসা করে নেবে বানানটা। আচ্ছা, ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু বলে একটা বই লিখছেন। এইবার দেখছে, হ্যাঁ মানে তালবস্বয়কার কয়া আকার তালবস্বয় রফলা হস্যু, শোকাশ্রু মানে শোক এবং অশ্রুকে একত্রিত করে, মানে সন্ধিযুক্ত করে শোকাশ্রু। স্ত্রী বিয়োগের পর, হ্যাঁ মানে বিপত্নিক যখন হয়ে গেলেন তখন তিনি এই বইটা লিখছেন। অনলাইনে যদি তোমাদের কারোর কিছু জিজ্ঞাসা থাকে আমাকে করো। আচ্ছা, তো তারপর যেটা হচ্ছে যে বাড়ির সকলে এবার বোঝাতে বসেছে অন্নদাচরণকে যে না অন্নদাচরণ মানে তুমি দয়া করে বিবাহ করো, কারণ তুমি বিবাহ না করলে গয়নার বাক্স ফেরত আসবে না। কিন্তু সে একদম অনড় হয়ে বসে আছে, এবং এই প্রসঙ্গে সবাই নানান উদাহরণ দিতে যে কত মানুষ দুটো করে বিবাহ করেছে। এই প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র যে নিজে স্বয়ং দুবার বিবাহ করেছেন এই প্রসঙ্গ এসে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে গল্পে কোন উপন্যাসিকের উল্লেখ আছে, বা এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বা এইভাবেও প্রশ্নটা হতে পারে যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে গল্পে দ্বিতীয়বার বিবাহ প্রসঙ্গে কোন ঔপন্যাসিক বা লেখকের উল্লেখ আছে? কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্বিতীয়বার বিবাহ প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উল্লেখ আছে। বঙ্কিমের উল্লেখ, হ্যাঁ। সে যাই হোক, সে কিছুতেই রাজি হচ্ছে না। কিছুতেই যখন সে রাজি হচ্ছে না তখন ভূধর চট্টোপাধ্যায়ের কাছ থেকে গয়নাটাকে আদায় করবার জন্য ওর বাবা সীতানাথ মুখোপাধ্যায় ঠিক করলো তাহলে আমিই বিয়ে করব। ওদের কোনো অসুবিধে নেই, কারণ মেয়ে যেহেতু বিয়ে হচ্ছে না আর আমারও গয়নার বাক্স চাই, তাই যেমনই হোক আমিই বিয়ে করে নিচ্ছি। তো এইটা যখন বললো তখন এবার গোটা গ্রামে ঢিঢি পড়ে গেল যে এই বয়সে তার বউ 10 বছর আগে মানে মারা গেছে। এখানেও আর একটা প্রশ্ন যে সীতানাথ মুখোপাধ্যায়ের স্ত্রী কত বছর আগে গত হয়েছিলেন? 10 বছর আগে। সীতানাথ মুখোপাধ্যায়ের স্ত্রী কত বছর আগে গত হয়েছিলেন? 10 বছর আগে। হ্যাঁ বলা হয়েছে, দেখবে অ্যাকচুয়ালি বঙ্কিমচন্দ্র দুটোই বিয়ে করেছিলেন। বঙ্কিম বাবু হইতে আরম্ভ করিয়া দেশশুদ্ধ সকলেই সমস্বরে বলিল বাংলা ভাষা একখানি কাব্য জন্মিয়াছে বটে, কিন্তু সেই আবার একটা আত্রা নয় দুইটা বিবাহ করিল। বঙ্কিমচন্দ্র নিজেই দুটো বিবাহ করেছিলেন। আচ্ছা, সীতানাথ মুখোপাধ্যায়ের কোন জায়গাটায় ছিলাম যেন? হ্যাঁ, স্ত্রী 10 বছর আগে গত হয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওইটা বলবো আস্তে আস্তে। ওই কি হয়েছে যে কথা প্রসঙ্গে বলছি তো, তাই মানে যেটা যেটা ওইভাবে বলছি। হ্যাঁ,
সেটা হচ্ছে যে এখানে না দুটো তারিখ আসলে উল্লেখ করা আছে, ফলে এটা নিয়ে একটু কনফিউশন আছে। একবার বলা হচ্ছে যে এই মানে ওই শ্রাবণ মাসে বিবাহের শেষ তারিখ হচ্ছে 20শে শ্রাবণ, এখানে একটা বলা হচ্ছে। আরো একটা প্রশ্ন, ভূধর চট্টোপাধ্যায় এই ভদ্রলোক অর্থাৎ সীতানাথ মুখোপাধ্যায়কে 10 দিনের সময় দিয়েছিলেন, অর্থাৎ বলেছিলেন যে তুমি যাও বা আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে 10 দিনের মধ্যে ছেলেকে রাজি করান, রাজি করিয়ে বিয়ে করতে নিয়ে আসুন। এখানে বলছে যে 20শে শ্রাবণ সেই হিসেবে শেষ দিন, কিন্তু পরে দেখবে একটা 24শে শ্রাবণেরও উল্লেখ আছে। ফলে হ্যাঁ একটুখানি এইটা একটু কনফিউজড, মানে কনফিউশন আছে আর কি। হ্যাঁ মানে বিয়ের তারিখটা ওই জন্য খুব গোলমেলে, যদি কখনো ওরকম প্রশ্ন আসে তখন দেখতে হবে, কিন্তু এমনিতে কিন্তু একটু গোলমেলে। ফলে আমি বিয়ের তারিখটা আলাদা করে বলতে পারবো না, কারণ যেহেতু গল্পে ওইভাবে করে প্রপারলি বলা নেই। ফলে আমি বলছি না, কারণ ভুলও হতে পারে। হুম সেটা হচ্ছে ওই জন্যই না আমি বিয়ের কথাটা ডেটের কথাটা মানে উজ্জ্ব রাখলাম। এইবার একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসতে পারে, যে যখন এই সীতানাথ মুখোপাধ্যায় বিবাহ করবেন বলে স্থির করলেন ভূধর চট্টোপাধ্যায়ের মেয়েকে, তখন পাড়ার লোকেরা তাকে একটা বই উপহার দিতে চেয়েছিল। সেই বইটা কার লেখা, কোন বই? দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুরানো মেয়ে গল্পে, মানে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে গল্পে যখন সীতানাথ মুখোপাধ্যায় ভূধর চট্টোপাধ্যায়ের মেয়েকে বিবাহ করতে চেয়েছিল, তখন গ্রামের লোক তাকে কোন বই উপহার দিতে চেয়েছিল? দিতে চেয়েছিল দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো। ঠিক আছে, দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো। আচ্ছা একটা ইনফরমেশন দিয়ে রাখি, কারণ নেট অনেক সময় যেটা করে, আমি নিজেই যখন নেট দিয়েছি সেই সময়, সেটা হচ্ছে হয়তো বইটার শুধু নাম উল্লেখ করা আছে, গল্পটাতে তো কোথাও লেখা নেই বিয়ে পাগলা বুড়ো কত সালে লেখা হয়েছিল, কিন্তু হুট করে নেটে এই প্রশ্নটা দিয়ে দিতে পারে। তাই তোমাদেরকে জানিয়ে রাখার জন্য বলছি, বিয়ে পাগলা বুড়ো লেখা হয়েছিল, মানে প্রকাশিত হয়েছিল 1866 সাল। ঠিক আছে, কত সালে? 1866 সালে, এটা একটু জেনে রাখবে। হ্যাঁ, দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো প্রকাশিত হয়েছিল 1866 সালে। আসতেই পারে প্রশ্নটা, যেহেতু গল্প মানে ওই মানে নাটকটার নাম উল্লেখ করা আছে। বিয়ে পাগলা বুড়ো কিন্তু একটা প্রহসন, ঠিক আছে? বিয়ে পাগলা বুড়ো কিন্তু গল্পও নয়, উপন্যাসও নয়, এটা একটা প্রহসন, ঠিক আছে? নাটকও বলতে পারি এটা আমরা বিয়ে পাগলা বুড়োকে। আচ্ছা, সেটা হচ্ছে যে এইটা এইবার যেটা হলো যে সবাই যখন দেখছে যে আর কোনোভাবে ওনাকে ক্ষান্ত করা যাচ্ছে না, উনি বিয়ে করতেন যাবেই, ঠিক হলো যে একটা 24শে শ্রাবণ বলে একটা তারিখের উল্লেখ আছে গল্পে, তার ঠিক 5 দিন আগে এই সীতানাথ মুখোপাধ্যায় কোথায় গেলেন? তিনি গেলেন কলকাতায়, যে ওইখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে তিনি কোথায় রওনা হবেন, কোথাকার উদ্দেশ্যে রওনা হবেন, জায়গাটা বলতে পারবে? চন্দ্রবাটি। কেন? ভূধর ভূধর চট্টোপাধ্যায়ের বাড়ি কোথায় ছিল? চন্দ্রবাটি গ্রামে। লিখে নাও, ভূধর চট্টোপাধ্যায়ের বাড়ি চন্দ্রবাটি গ্রাম। ভূধর চট্টোপাধ্যায়ের বাড়ি চন্দ্রবাটি গ্রাম। এই চন্দ্রবাটি গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। এইবার তখন বাড়ির সবার, এখন তখন বাড়ির গৃহিণীর মাথায় হাত। কেন মাথায় হাত? যে এই সীতানাথ বাবুর যে স্ত্রী, সে তো 10 বছর আগে মারা গিয়েছে, তাহলে 10 বছর আগে যখন মারা গিয়েছে তখন তার মানে সংসারের দায়িত্বকার অর্থাৎ সংসারের চাবি কার হাতে? না, জ্যেষ্ঠ পুত্র ওই শ্রীনিবাস, সেই শ্রীনিবাস তো সেই শ্রীনিবাসের স্ত্রীর হাতে। এবার তার মনে হলো এইবার একটা নিজে একটা মেয়ে আসবে, এবার সম্পর্কে তো সে তার শাশুড়ি হচ্ছে, তাহলে তার কাছ থেকে চাবি কেড়ে নেবে, অর্থাৎ তার যে এতদিনের যে অধিকার সব খর্ব হয়ে যাবে। তখন সেই অন্নদাচরণকে বোঝাতে শুরু করলো যে তুমি কিছু একটা বন্দোবস্ত করো। তখন অন্নদাচরণ অনেক ভাবনা চিন্তা করে একটা উপায় বের করলো, যে তাহলে তোমরা সবাই মিলে আমাকে 1000 খানেক টাকা জোগাড় করে দাও। 1000 খানেক টাকা নিয়ে গিয়ে আমি ভূধর চট্টোপাধ্যায়কে দিই, গিয়ে বলে যে আপনি আপনার মেয়ের একটা ভালো পাত্র দেখে বিবাহ দিন। কেন? আপনি একটা বয়স্ক লোকের সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন, এই নিন বিয়ের খরচের টাকা। কারণ আমরা মানে ভূধর চট্টোপাধ্যায় আসলে বলা হচ্ছিল যে মেয়ের বিয়ে দিতে পারছে না কারণ তিনি খুব দরিদ্র বলে। হ্যাঁ, এই কথাটা বলা হয়েছিল, মানে এই কথাটা তিনিই বলেছিলেন সীতানাথ মুখোপাধ্যায়কে। তো যাই হোক, তো এইবার 1000 টাকা জোগাড় করলো কোনোভাবে, এইবার চন্দ্রবাটির উদ্দেশ্যে রওনা হলো কে? অন্নদাচরণ। হয়ে গেল চতুর্থ পরিচ্ছেদ, একখানি পত্র। চতুর্থ পরিচ্ছেদের নাম একখানি পত্র।
আমি একবার একটু জিজ্ঞাসা করে নিচ্ছি, 4টে পরিচ্ছেদের নাম পেলাম। 1 নম্বর পরিচ্ছেদ বেহাই বাড়ি, হ্যাঁ। 2 নম্বর পরিচ্ছেদ কার্যোদ্ধার, 3 নম্বর পরিচ্ছেদ বুড়ো বর, 4 নম্বর পরিচ্ছেদ হচ্ছে একখানি পত্র। পত্র মানে চিঠি। তো সেখানে দেখা যাচ্ছে যে এই চিঠিটা কে কাকে লিখছে। যদি বলা হয় চতুর্থ পরিচ্ছেদে যে একখানি পত্র, সেই পত্রটা কে কাকে লিখছে, পত্রটা লিখছে হচ্ছে অন্নদাচরণ, অর্থাৎ সীতানাথ বাবুর কনিষ্ঠ পুত্র তার পিতাকে সম্বোধন করে পত্রটা লিখছে, পিতা সীতানাথ মুখোপাধ্যায়কে। অন্নদাচরণ পত্র লিখছে কাকে? লিখছে সীতানাথ বাবুকে সম্বোধন করে বা মানে উদ্দেশ্য করে। কি পত্র লিখছে? পত্রটা থেকে আমরা জানতে পাচ্ছি যে উনি যখন ওখানে গেলেন চন্দ্রবাটিতে, কোথায় গেলেন? চন্দ্রবাটিতে ভূধর চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেখানে যাওয়ার পর তাকে বললেন যে এই নিন মশাই, 1000 টাকা আপনি রাখুন, আপনার কন্যার একটা বিবাহ দিন। এই প্রসঙ্গে যখন এটা বলছে যে আপনি মানে ও জানে যে ওর বাবার সাথে বিবাহ ঠিক হয়েছে, এই কথাটাও কিন্তু চন্দ্রবাটি গ্রামে এবার লোকে জেনে গেছে। জানার পর একজন এসছে তার কাছে, ওই মানে ওই ছেলেটির সাথে দেখা করতে, অন্নদাচরণের সঙ্গে। দিয়ে একজন বলছে যে আপনারা যে বিয়ে করবেন এখানে, বলছে না না আমি বিয়ে করবো না, আপনি ভুল করছেন, আমার বাবা বিয়ে করবে। তখন তো উনি ভাবলেন যে ওর সাথে মশকরা করছে, বলছে না না, বলছে যাই হয়ে থাক, আমি আপনাকে একটা কথা বলি, এই যে মেয়েটি, এই মেয়েটির সাথে যে বিবাহ দিচ্ছে ভূধর চট্টোপাধ্যায়, কিন্তু ভূধর চট্টোপাধ্যায়ের নিজের মেয়ে নয়, একে ও খুঁড়িয়ে পেয়েছিল মহাবারুণী যোগে ত্রিবেণীতে। তাহলে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কুরানো মেয়ে গল্পে যে কুরানো মেয়ের কথা বলা হয়েছে, তাকে ভূধর চট্টোপাধ্যায় কোথায় কুড়িয়ে পেয়েছিলেন? কোথায় করে? মহাবারুণী যোগে, ওই ত্রিবেণীতে। ত্রিবেণীতে মহাবারুণী যোগে একটা মেলা মতো হয় সেইখানে। তাহলে কোথায় কুড়িয়ে পেয়েছিলেন? ত্রিবেণীতে। জায়গাটা হচ্ছে ত্রিবেণী, ঠিক আছে? আসলে মহাবারুণী যোগে ওখানে মেলা হয়, সেইখানে ত্রিবেণীতে মেলায় কুড়িয়ে পেয়েছিলেন, মেলার প্রাঙ্গণে ভূধর চট্টোপাধ্যায় কুড়িয়ে পেয়েছিলেন মেয়েটিকে। এইবার যখন এই কথাটা শুনলেন তখন এই অন্নদাচরণের মনে হলো যে আচ্ছা কত বছর আগে? বলছে যে 13-14 বছর আগে। এখানে আর একটা প্রশ্ন, যে ভূধর চট্টোপাধ্যায় তার মেয়েটিকে 13-14 বছর আগে মহাবারুণী যোগে ত্রিবেণীতে কুড়িয়ে পেয়েছিলেন। কত বছর আগে? 13-14 বছর আগে। এগুলো একটু মনে রাখতে হবে, 13-14 বছর আগে, ঠিক আছে? যখন কুড়িয়ে পেয়েছিলেন তখন মেয়েটার বয়স কত ছিল? 2 বছর ছিল। তাহলে 13-14 বছর আগে মেয়েটাকে কুড়িয়ে পেয়েছিলেন, মেয়েটার বয়স ছিল 2 বছর। কোথা থেকে কুড়িয়ে পেয়েছিলেন? ত্রিবেণী থেকে। মেয়েটার বয়স ছিল 2 বছর। যেই ছেলেটা শুনলো অন্নদাচরণ যে 13-14 বছর আগে হারিয়ে গিয়েছে, ত্রিবেণী থেকে কুড়িয়ে পেয়েছে, তখন 2 বছর বয়স ছিল, ও কিছু একটা মাথায় ভাবনা চিন্তা করলো। তখন মেয়েটিকে দেখতে চাইলো, বললো আমার বাবার সঙ্গে যখন মেয়েটার বিয়ে হচ্ছে তখন তো মেয়েটাকে দেখার আমার অধিকার আছে। তখন মেয়েটাকে বেশ সাজিয়ে গুজিয়ে নিয়ে আসা হলো, কিন্তু মেয়েটাকে দেখে অন্নদাচরণ দেখলে তো একেবারে আমার বউয়ের মতনই দেখতে, অর্থাৎ ছোট বউ, মানে ওর বউয়ের মতন দেখতে। তখন বললো যে এবার বলুন তো সত্যি করে যে এই মেয়ের কোনো ব্যামো আছে কিনা। তখন জানা গেল, অনেক জোরাজুরি করাতে ভূধর চট্টোপাধ্যায় বলে যে ওর একটা অম্লশূলের ব্যামো আছে, যে কারণে মাসে হয়তো 2-1 বার ওর ব্যথা ওঠে বুকে, তখন একটা যাই যাই অবস্থা হয়। তখন 2-2-4 করে সব বুঝতে পারলো অন্নদাচরণ যে এ আর কেউ নয়, এ তার হারিয়ে যাওয়া শ্যালিকা, অর্থাৎ তার স্ত্রীর যে ছোট বোন ছিল, সে 13-14 বছর আগে ত্রিবেণীতে হারিয়ে গিয়েছিল, এবং তার যে রোগ ছিল অম্লশূল, সেটা তার শাশুড়ির রয়েছে, সেটা তার শ্যালকের রয়েছে, তার স্ত্রীরও ছিল অল্প বিস্তর। ফলে সে বুঝতে পারলো এটা তার শালিকা, এবং তখন তার সাথে মানে তার বাবাকে লিখে দিলে যে আমি একেই বিবাহ করছি। হ্যাঁ, এবং এইখানে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, দুটো ইনফরমেশন, সেটা হচ্ছে বলছে যে ওর বাবাকে বলে আপনি চলে আসুন এবং আমার দাদা টাদাদেরও সঙ্গে নিয়ে আসবেন, এবং আসার সময় হরিদাস চট্টোপাধ্যায়ের পুস্তকের দোকান থেকে মদ্রচিত, মানে আমার রচিত ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামক কাব্যখানির অবিকৃত খণ্ডগুলি সঙ্গে আনবেন। অর্থাৎ সে যে বইটা লিখেছিল সেই বইটা কার দোকান থেকে তার মানে প্রকাশিত হয়েছিল? হরিদাস চট্টোপাধ্যায়ের দোকান থেকে, ঠিক আছে? তাহলে তার যে বইটা ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু, এটার প্রকাশক কে ছিল? এটার প্রকাশক ছিল হরিদাস চট্টোপাধ্যায়। হ্যাঁ, এই বইটা নিয়ে আসতে বলে, এবং বলল তাকে আরো একটা কথা বলবেন যে আমি আরো একটা বই লিখবো, সেই বইটার নাম কি? আত্মজীবন চরিত। সেটাকে তিনি নিজের খরচে বের করবেন। তাহলে ও একটা বই অলরেডি লিখেছিল, কি লিখেছিল? ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু। এবং উনি, সেই ছেলেটি মানে অন্নদাচরণ, আরো একটা বই লিখতে আগ্রহী ছিল, তার নাম কি? আত্মজীবন চরিত।
প্রকাশ বলতে হ্যাঁ, ওই ওই ওইটা হরিদাস চট্টোপাধ্যায়ের পুস্তকালয় থেকে, মানে হরিদাস চট্টোপাধ্যায় এর প্রকাশক ছিলেন। নতুন যে বইটা লিখবে বলে স্থির করেছিল সেটা হচ্ছে আত্মজীবন চরিত। হ্যাঁ, আত্মজীবন চরিত। আচ্ছা, এইবার সেক্ষেত্রে আরো একটা কথা বললো যে পুনশ্চ বলে আর একটা কথা বললে যে ভূধর চট্টোপাধ্যায় তো আপনাকে বলেছিল যে গহনার কথা, কিন্তু আসলে উনি নাকি কোনো গহনা পাননি। ভূধর চট্টোপাধ্যায়কে যখন জিজ্ঞাসা করলো অন্নদাচরণ, বললো আমি সত্যিই কোনো গয়না পাইনি, এটা আমি তোমার বাবাকে প্রথমেই জানিয়েছিলাম, কিন্তু তিনি আবার অসুস্থ হতে পড়াতে ডাক্তার আমাকে বলেছিলেন যে না, ওকে সত্যি কথা বলার দরকার নেই, আপাতত সুস্থ হয়ে উঠুক তখন ভাববেন। এইবার উনিও ভাবলেন ভূধর চট্টোপাধ্যায় যে যাক, এই সুযোগে যদি কন্যাটাকে পার করে দেওয়া যায়, পরে যদি তোমরা জানতেও পারো যে গয়না নেই, তাও কি তোমরা মেয়েকে ফেলে দিতে পারবে? এবং ওনার এই যে মানসিকতা, তার জন্য আমাদের সমাজে বা আমরা আমাদের কাব্য সাহিত্যে পড়েছি যে বহু মেয়ে শ্বশুরবাড়িতে পণের কারণে কত রকম অত্যাচারের শিকার হয়েছে। তো যাই হোক, শেষে একটা কথাই অন্নদাচরণ বলল যে বোঝাই যাচ্ছে এর থেকে নৈতিক জ্ঞানের দিক থেকে কিন্তু এই ভদ্রলোক ভূধর চট্টোপাধ্যায় খুব ভালো মানুষ নয়, বলে তিনি যে আসলে আমার শ্বশুর নয়, আমার আসল শ্বশুর যে আমার যিনি শ্বশুর ছিলেন ঋষিকেশ মুখোপাধ্যায়, সেটা ভেবে আমি খুশি হলাম। তো এইটা হচ্ছে মূল গল্প, যে একজন বৃদ্ধের যে মানে গহনা লোলুপতা অর্থাৎ অহংকারের প্রতি যে লোলুপতা, তার সাথে সাথে সামাজিক কিছু মানে খারাপ দিকও এই গল্পটার মধ্যে উঠে এসেছে। ওই একজন বৃদ্ধের এই অহংকার লোলুপতা এবং তা থেকে তার নিজের বিবাহ করবার ইচ্ছে, হ্যাঁ, এই ইত্যাদির মধ্যে দিয়ে একটা গল্পে হাস্যরসও যেমন ফুটে উঠেছে, তেমনি সমাজের যে অত্যন্ত কুরুচিকর বেশ কিছু দিক সেটাও কিন্তু গল্পটার মধ্যে ফুটে উঠেছে। তাহলে এই গল্পটায় কি কারোর কিছু বুঝতে অসুবিধা আছে? আর প্রশ্নগুলো নিয়ে কিছু ডাউট নেই? সবাই বুঝতে পেরেছে যে কি কি প্রশ্ন এখানে হওয়া সম্ভব? অর্থাৎ প্রায় প্রত্যেকটা লাইনেই খুঁটিয়ে পড়লে আমার মনে হয় না গল্পটা নিয়ে অসুবিধা হবে। দুটো বাইরের ইনফরমেশন দিয়েছি। এক, বিয়ে পাগলা বুড়ো প্রকাশিত হচ্ছে 1866 সাল, ভারতী পত্রিকায় এই গল্পটা প্রকাশিত হচ্ছে, মানে কুরানো মেয়ে গল্পটা ভারতী পত্রিকায় প্রকাশিত হচ্ছে কত সাল? 1906। সেই সময় ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন সরলা দেবী, ঠিক আছে। আর এই গল্পটা হচ্ছে নবকথা নামে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটা গল্প গ্রন্থ ছিল, সেই গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত, ঠিক আছে। এইটা এই নবকথা, এই নবকথা বলে প্রভাত কুমারের যে গল্প গ্রন্থ ছিল তার অন্তর্ভুক্ত, ঠিক আছে। এই গল্পটা নিয়ে কারোর কোনো ডাউট নেই? কারোর কিছু ডাউট আছে তোমাদের? হ্যাঁ, একদম। অন্নদাচরণের 4 ভাই, তার জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছে শ্রীনিবাস, কনিষ্ঠ ভ্রাতা অন্নদাচরণ, বাকি 2 ভাইয়ের নামের উল্লেখ নেই, কিন্তু তারা 4 ভাই। আচ্ছা, সরলা দেবী হচ্ছে রবীন্দ্রনাথের মানে আত্মীয়। আচ্ছা, সম্পাদক। সম্পাদক, হ্যাঁ, স্বর্ণকুমারী দেবীর মেয়ে ছিল সম্ভবত সরলা দেবী। সরলা দেবীর মানে সরলা দেবীর স্বর্ণকুমারী দেবীর মেয়ে ছিল খুব সম্ভব, আমাকে একবার একটু দেখতে হবে, কিন্তু ওই ঠাকুরবাড়িরই কন্যা ছিল। আর এটা ঠাকুরবাড়ির পত্রিকা ছিল ভারতী। আচ্ছা, এইবার আমরা যে গল্পটা পড়বো সেটা হচ্ছে বিবাহের বিজ্ঞাপন, ঠিক আছে। আমি 1 মিনিট একটু জল খাবো শুধু, ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, এইবার আমরা আসছি আমাদের দ্বিতীয় গল্পে, সেটাও প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প, সেটা হচ্ছে বিবাহের বিজ্ঞাপন। এই বিবাহের বিজ্ঞাপন গল্পটা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়। তাহলে আমরা পেলাম প্রথম গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুরানো মেয়ে, প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায়। আর এখন আমরা পড়ছি বিবাহের বিজ্ঞাপন, এই গল্পটা প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে এই গল্পটার 3টে পরিচ্ছেদ, বিবাহের বিজ্ঞাপনে 3টে পরিচ্ছেদ। কুরানো মেয়ের কটা পরিচ্ছেদ?
চারটে পরিচ্ছেদ, চারটে পরিচ্ছেদেরই নাম আছে, কিন্তু বিবাহের বিজ্ঞাপনে তিনটে পরিচ্ছেদ কিন্তু কোনো নাম নেই, মানে পরিচ্ছেদের আলাদা করে নাম নেই, তিনটে পরিচ্ছেদ, ওটা চারটে এটা তিনটে। তো গল্পটা শুরু হচ্ছে কিভাবে, যে না গাজীপুর শহর, এই গাজীপুর শহরের গোড়াবাজার মহল্লার একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে রাম অবতার। এই রাম অবতার কিন্তু এই যেমন আগের গল্পে আমরা, আচ্ছা এখানে একটা কথা একবার লাস্ট বার বলে দিই যেহেতু তুলনামূলকভাবে এলো, সেটা হচ্ছে আগের যে গল্পটা আমরা পড়লাম সেটা হচ্ছে সেই গল্পটাতে আমরা কটা ইম্পর্টেন্ট চরিত্র পেলাম, একটু তোমরা নাম বলতে পারবে একটা করে বলো তো, যে আগের যে গল্পটা আমরা পড়লাম সেই গল্পটায় আমরা, হ্যাঁ ঠিক আছে, একটা সীতানাথ মুখোপাধ্যায় প্রথম, মানে খুব গুরুত্বপূর্ণ চরিত্র পেলাম, তুমি বলো কুরানো মেয়ের আর একটা। অন্নদাচরণ তার ছোট ছেলে, কনিষ্ঠ পুত্র, এটা একটা গুরুত্বপূর্ণ চরিত্র, তুমি একটা চরিত্রের নাম বলো তো। আচ্ছা ঠিক আছে, শ্রীনিবাস হবে বড় পুত্র, ভূধর চট্টোপাধ্যায়, ঋষিকেশ মুখোপাধ্যায়, ঋষিকেশ মুখোপাধ্যায়, ঠিক আছে। মোটামুটি আমরা যে কটা চরিত্র পেয়েছি এটাই, তাছাড়া একটা নিতাই অত গুরুত্বপূর্ণ চরিত্র না, এটা গৌণ চরিত্র, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র মোটামুটি আমরা চারটে পেয়েছি, ঠিক আছে। একটা হচ্ছে সীতানাথ, তাছাড়া হচ্ছে একটা হচ্ছে তার সীতানাথের বড় পুত্র শ্রীনিবাস, ছোট পুত্র অন্নদাচরণ, ওদিকে হচ্ছে ভূধর, আর তার সাথে হচ্ছে আমরা পেয়েছি হচ্ছে এই যে ওনার শ্বশুর ঋষিকেশ মুখোপাধ্যায়। তাই টোটাল পাঁচটা আমরা ইম্পর্টেন্ট বা মানে মুখ্য চরিত্র পেয়েছি, একটা গৌণ চরিত্রের নাম পেয়েছি নিতাই। তাহলে আমাদের এই জায়গাটা ক্লিয়ার, এটা আমরা পেলাম কুরানো মেয়ে গল্পে, ঠিক আছে। এইবার আমরা পড়ছি হচ্ছে বিবাহের বিজ্ঞাপন। বিবাহের বিজ্ঞাপনে প্রথম শুরু হচ্ছে কিছু একটা জায়গার নাম দিয়ে, সেটা হচ্ছে গাজীপুর মহল, মানে গাজীপুরের শহর, গাজীপুর শহরের গোড়াবাজার বলে একটা মহল্লা আছে, মহল্লা মানে আমরা বুঝি এটা পাড়া মতো, হ্যাঁ, সেখানকার রাম অবতার নামক এক লালা জাতীয় যুবক বাস করতেন। তাহলে আমাদের দ্বিতীয় যে গল্প বিবাহের বিজ্ঞাপন, এই বিবাহের বিজ্ঞাপন গল্পের, আচ্ছা ও বলেছে মাঝি, হ্যাঁ মাঝিও একটা গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু মাঝির যেহেতু আলাদা করে নাম নেই তাই আমরা মাঝিকে গৌণ চরিত্রের মধ্যে ফেলছি, ঠিক আছে। আচ্ছা মানে এইগুলো আমাদের মনে রাখার সুবিধের জন্য, মুখ্য চরিত্র পাঁচটা, গৌণ চরিত্র এই যে তুমি বললে একটা মাঝি, আর একটা হচ্ছে আমরা পেলাম নিতাই। আচ্ছা এইবার আমরা বিবাহের বিজ্ঞাপনে আসি। বিবাহের বিজ্ঞাপন প্রথমেই পাশে লিখে দিই কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, প্রবাসী, হ্যাঁ। আচ্ছা বিবাহের বিজ্ঞাপনের প্রথম আমরা যে গুরুত্বপূর্ণ চরিত্রের নাম পাচ্ছি তার নাম রাম অবতার, রাম অবতার। এই রাম অবতারের বাড়ি আমরা কোথায় পাচ্ছি, রাম অবতারের বাড়ি পাচ্ছি হচ্ছে গাজীপুর শহর গোড়াবাজার মহল্লা, গাজীপুর শহর গোড়াবাজার মহল্লা এসে রাম অবতারের বাড়ি, হ্যাঁ। আচ্ছা এই গোড়াবাজার মহল্লা, তিনি একজন লালা জাতীয় মানে যুবক আর কি, লালা জাতীয় মানে ওটা হয় না আমরা বলি না লালাজি সেঠজি যেরকম হয় ওই রকম আর কি, হ্যাঁ একটা সম্প্রদায়, একটা সম্প্রদায়। আর এখানে আরো একটা ইনফরমেশন, এই যে ছেলেটা রাম অবতার বয়স কত, 22 বছর, দ্বিবিংশতি মানে 22 বছর, ছেলেটার বয়স কত, 22 বছর। বিবাহের বিজ্ঞাপন গল্পের কেন্দ্রীয় চরিত্র বা প্রধান চরিত্রের মধ্যে পড়ে হচ্ছে রাম অবতার, রাম অবতারের বয়স 22 বছর, তার বাড়ি গাজীপুর শহর গোড়াবাজার মহল্লা, ঠিক আছে। আচ্ছা এইবার দেখবো যে সেই লোকটা কি কিঞ্চিত ইংরেজি জানে, কিন্তু ইংরেজি অল্প বিস্তর জানে, প্রবেশিকা পরীক্ষায় পাশ করেনি, হ্যাঁ এই প্রবেশিকা পরীক্ষা সে পাশ করেনি। তাহলে যদি বলে যে তিনি মানে এই ছেলেটা রাম অবতার কোন পরীক্ষায় উত্তীর্ণ নয়, প্রবেশিকা পরীক্ষা, অনেক অপশন দিতে পারে কিন্তু, এন্ট্রান্স পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা, এলএ পরীক্ষা, বিএ পরীক্ষা, তাহলে কোন পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারেনি, প্রবেশিকা পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা এইবার গল্পটাতে একটা মাসের উল্লেখ আছে প্রথম দিকে, বাংলা একটা মাস, বৈশাখ মাস, গল্পটাতে একটা বৈশাখ মাসের একটা সন্ধেবেলাকার বর্ণনা আছে।
তাহলে গল্পে বৈশাখ মাসের কথা আছে, যে এটা দেখা যাচ্ছে বৈশাখ মাস, গ্রীষ্মকাল বোঝাই যাচ্ছে। সে একটু সন্ধ্যাবেলা একটু ঠান্ডা বাতাস বইছে, সে একটু বাইরে এসে বসে আছে। সেই বসে থাকার সময় দেখা যাচ্ছে সে গায়ে মানে নগ্ন গা, মানে খালি গা, কিন্তু তার পায়ে একটা হস্তিদন্তের বোলাযুক্ত একজোড়া খড়ম আছে। যদি বলা হয়, মানে প্রশ্ন আসলেও আসতে পারে যে সে একটা একজোড়া খড়ম পড়েছিল, সেই খড়মটা কিসের দ্বারা নির্মিত বা কোন ধাতু দ্বারা নির্মিত, তাহলে উত্তরটা হবে হস্তিদন্ত দ্বারা নির্মিত। ঠিক আছে। আচ্ছা, এই গল্পটা এক্সামে চলে এসেছে। কোন গল্পটা? বিবাহের বিজ্ঞাপন যদি পরীক্ষাতে চলেও এসে থাকে, তাহলেও নেট পরীক্ষা এরকম কিছু নেই যে আর আসবে না। হ্যাঁ, সেটাই আসবেই, কিন্তু মানে কোনো না কোনো প্রশ্ন অবশ্যই আসবে। হস্তিদন্ত মানে হাতির দাঁত। ঠিক আছে, তাহলে কি প্রশ্ন হতে পারে যে সে যে খড়মটা পড়েছিল, খড়ম মানে বোঝো তো জুতো, সেই খড়মটা কোন ধাতু দিয়ে নির্মিত, প্রশ্নটা এলেও আসতে পারে। সেটা হচ্ছে হাতির দাঁতের তৈরি, হস্তিদন্তের দ্বারা। তো সেটা হচ্ছে যে সে ওখানে বসেছে, একটু হাওয়া দিচ্ছে, সেই সময় সে তার চাকরকে ডাকলো। চাকরের নামটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, চতুরী, যার নাম হচ্ছে চতুর্ভুজ। হ্যাঁ, চাকরের নাম কি? যদি বলা হয় রাম অবতারের চাকরের নাম কি? চতুরী বা চতুর্ভুজ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইবার এসেছে। আচ্ছা, রাম অবতারের চাকর, চাকর চতুরী বা চতুর্ভুজ। ঠিক আছে, চতুরী বা চতুর্ভুজ। এই চতুরী বা চতুর্ভুজের কাছে সে কি খেতে চেয়েছিল? সিদ্ধি। তাকে গোলাপ মেশানো মানে মানে রূপোর গেলাসে করে গোলাপ দেওয়া সিদ্ধি এনে দিল। এই সিদ্ধি খাওয়ার একটা মানে কি বলবো রেওয়াজ ছিল এই এই রাম অবতারের আর কি, মানে সিদ্ধি খেত সে আর কি। তো যদি বলা হয় যে রাম অবতারকে চতুরী বা চতুর্ভুজ কি পানীয় এনে দিয়েছিল, সেটা হচ্ছে সিদ্ধি। ঠিক আছে, সিদ্ধি ভাং। বেনারসের দিকে হয়। হ্যাঁ, মানে এলাহাবাদেও খুব পাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই ওই জায়গাটায় ঘটছে। গাজীপুর মানে এটা হচ্ছে এলাহাবাদের ওখানটায়, বুঝেছো? এলাহাবাদ বেনারস উত্তরপ্রদেশের। গাজীপুর, গাজীপুর উত্তরপ্রদেশ। বুঝতে পেরেছো? এই ঘটনাটা আমাদের বাংলাদেশের নয়, ইউপি। আচ্ছা, তো এখানে তো এইবার দেখা হচ্ছে তাকে রূপোর এটা সিদ্ধি দিল। এবার এখানে একটা জাস্ট ইনফরমেশনের মতো আছে যে তার বাড়ির সামনে কি গাছ আছে, মানে এই রাম অবতারের বাড়ির কাছে একটা গাছের উল্লেখ আছে, শিরীষ গাছ। আগের গল্পটাতে আমরা সীতানাথ মুখোপাধ্যায়ের বাড়ির সামনে একটা গাছের উল্লেখ পেয়েছিলাম, কলিকা। আচ্ছা, রাম অবতারের বাড়ির সামনে আমরা এই গল্পে একটা গাছের উল্লেখ পেলাম, শিরীষ। মনে থাকবে? আমি আর লিখছি না। তোমাদের কিছু অসুবিধা নেই তো? শিরীষ গাছ। ঠিক আছে, আমি মাঝে মধ্যে একটু আগের প্রশ্নও করবো, যাতে মনে আছে কিনা একটু দেখে নেব। আচ্ছা, তাহলে গেলে হচ্ছে শিরীষ গাছের উল্লেখ আছে। এইবার যেটা হলো যে সেই সময় বাইরে বসে আছে, একটু হাওয়া খাচ্ছে। এইবার একজন ওই যে বিক্রেতা আর কি, বিক্রি করতে আসে না যে বিভিন্ন, সে আর কি গোলাপ ছড়ি এরকম করে বিক্রি করতে এসেছে। তো সেই সময় তার বাড়িতে একটা বাচ্চা ছেলে ছিল। সে বাচ্চা ছেলেটার 5 বছর বয়স, তার নাম মোহনলাল। তাহলে ওই রাম অবতারের বাড়িতে তার ভাই হয় সম্পর্কে, সেই রাম অবতারের ভাই, তার বয়স হচ্ছে 5 বছর। তার নাম কি? তার নাম হচ্ছে মোহনলাল। 5 বছরের ভাই, নাম মোহনলাল। 5 বছরের ভাই, নাম মোহনলাল। সেই মোহনলাল কিসের বায়না করলো? না, ওই গোলাপ ছড়ি খাবে। তাই জন্য আবার সেই ভদ্রলোক এলো। সেই ভদ্রলোক শুধু গোলাপ ছড়ি বিক্রি করছিল না, তার সাথে আরো দু তিনটে জিনিস বিক্রি করা হচ্ছিল, নান খাটাই আর সোহন হালুয়া। ঠিক আছে, এটা একটা নর্মাল প্রশ্ন, হয়তো আশা করছি মনে রাখতে হবে না, কিন্তু তাহলে একবার একটু ভালো করে পড়ে নিতে হবে, যদি বাই চান্স প্রশ্নটা আসে, তাহলে যেন আমরা অন্তত অপশনগুলো দেখলে চিনতে পারি। ঠিক আছে, এইখানে আরো একটা জায়গা আছে, সেটা হচ্ছে এই মোহনলাল যে খাবারটা খেতে চেয়েছিল সেটা হচ্ছে গোলাপ ছড়ি, তাতে নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই ভদ্রলোক গোলাপ ছড়ি ছাড়াও আরো দুটো জিনিস বিক্রি করছিলেন, একটা হচ্ছে সোহন হালুয়া আর একটা হচ্ছে নান খাটাই। এইটা আমরা পড়ার সময় একটু মানে মনোযোগ সহকারে পড়বো, যাতে আমরা অপশন, যদি এই প্রশ্নটা আসে, যাতে অপশন দেখলে অন্তত উত্তরটা ঠিক করে আসতে পারি। ঠিক আছে। আচ্ছা,
এরপর যেটা হলো না, তার গোলাপ ছড়ি বেশি পছন্দ হলো। ভদ্রলোক কি করলো, একটা যা হয় হিন্দুস্তানি ভদ্রলোক, এটা আমরা যেমন হয় না, আমরা অনেক সময় খবরের কাগজ দেখবে কেটে কেটে রাখা থাকে, ঠোঙার মতন করা থাকে, সেই রকম একটা খবরের হিন্দি ভাষার একটা খবরের কাগজ বের করে তার মধ্যে কয়েকটা গোলাপ ছড়ি দিয়ে ছেলেটাকে দিল। ছেলেটা খেলো, খেয়ে খাওয়া দাওয়ার পর এসে বললো, দেখো দাদা, মানে দাদা মানে রাম অবতারকে বললো যে দেখো একটা হাতির বিজ্ঞাপন, হস্তির বিজ্ঞাপন। তখন ভদ্রলোক দেখলেন একটা হস্তি মার্কা, মানে হস্তির ছবি দেওয়া একটা ওষুধের বিজ্ঞাপন, কিন্তু তার পাশে খুব আকর্ষণীয় একটা বিজ্ঞাপন, সেটাকে বিবাহের বিজ্ঞাপন। এই বিবাহের বিজ্ঞাপনটা কে লিখেছে? লিখেছে হচ্ছে একটা প্রার্থনা সমাজভুক্ত একজন ভদ্রলোক, তার 17 বছর বয়সী কন্যা। এখানে অনেকগুলো ইনফরমেশন আসছে। তাহলে যে বিবাহের বিজ্ঞাপনটা দেখলো, সেই বিজ্ঞাপনটা যিনি পাঠিয়েছিলেন তিনি কোন সমাজের অন্তর্ভুক্ত ছিল? অপশন দিতে পারে ওই বরম সমাজই দিতে পারে, মানে বরম সমাজে মানে অ্যাকচুয়ালি ব্রাহ্ম সমাজ আর কি, হ্যাঁ। তো এই দিতে পারে হচ্ছে প্রার্থনা সমাজ। তো যে বিবাহের বিজ্ঞাপনটা তিনি পেয়েছিলেন রাম অবতার, সেই রাম অবতার যে বিজ্ঞাপনটা পেয়েছিলেন, সেখানে যে ব্যক্তি এই বিজ্ঞাপনটা দিয়েছিলেন তিনি ছিলেন প্রার্থনা সমাজভুক্ত। তিনি ছিলেন প্রার্থনা সমাজভুক্ত। তার কত বছরের কন্যার জন্য বিবাহের বিজ্ঞাপনটা করা হয়েছিল? 17 বছর বয়সী কন্যার জন্য, ঠিক আছে। 17 বছর বয়সী কন্যার জন্য প্রার্থনা সমাজভুক্ত একটি লোক সে বিজ্ঞাপন দিয়েছিল, এবং সে কি পাত্র চেয়েছিল? সে একজন সচ্চরিত্র সুশিক্ষিত কায়স্থ পাত্র চেয়েছিল। কায়স্থ পাত্র চেয়েছিল, এবং সে বিজ্ঞাপনে এও লিখেছিল যে সে চায় তার জামাতা বিদেশে গিয়ে, বিলাতে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে আসুক, তাই জন্য যে ব্যক্তির সাথে সে তার মেয়ের বিবাহ দেবে তাকে সে নিজ খরচে বিলাতে পাঠাবে। এই যে এই বিজ্ঞাপনটা দেখলো, তখন সে অলরেডি কিন্তু ওই রাম অবতার একটু সিদ্ধির নেশা হয়ে আছে, তার মনে হলো এত জব্বর খবর, এটা তো দারুণ ব্যাপার, কিন্তু সে মানে তখন অলরেডি তার বিবাহ হয়ে গিয়েছে। তবু ভাবলো একটু মজা করলে কেমন হয়। সে একটু একটু ইংরেজি জানতো, সে জানতো ইংরেজিতে একটা শব্দ আছে কোর্টশিপ বলে। কোর্টশিপ মানে ওই আগে একটু মেলামেশা করা, বিয়ের আগে। আমার গলায় প্রচন্ড ব্যথা। তো সেই যে মানে যে কোর্টশিপ আছে, সেই কোর্টশিপ সম্পর্কে জানতো, সেই জন্য সেই মানে ও ভাবলো তাহলে একটুখানি মজা করা যাক, দেখি একটা চিঠি পাঠিয়েই দেখি। তাই সেই নেশাগ্রস্ত অবস্থায়, সিদ্ধি খাওয়া অবস্থাতে সে চিঠির প্রত্যুত্তর লিখলো, দিয়ে পাঠালো। সেই চিঠির প্রত্যুত্তরে সে নিজে মানে সে কি লিখলো? আচ্ছা, এখানে আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিবাহের বিজ্ঞাপনটা কোন জায়গা থেকে এসেছিল? এসেছিল হচ্ছে বেনারস সিটি থেকে। পাঠিয়েছিল কে? লালা মুরলীধর লাল। হ্যাঁ, তিনি কোথায় থাকতেন? তিনি থাকতেন মহাদেব মিশ্রের বাটি, কেদারঘাট। তাহলে খুবই ইম্পর্টেন্ট, বিবাহের বিজ্ঞাপনে যে বিজ্ঞাপনটা তিনি দেখেছিলেন রাম অবতার, সেই বিজ্ঞাপনটা প্রার্থনা সমাজভুক্ত একটি লোক করেছিলেন তার 17 বছর বয়সী মেয়ের বিয়ের জন্য। যে ভদ্রলোক করেছিলেন তার নাম হচ্ছে লালা মুরলীধর লাল। কি নাম? লালা মুরলীধর লাল। লালা মুরলীধর লাল কোথা থেকে যদি বলা হয় বিবাহের বিজ্ঞাপনে যে ঠিকানার উল্লেখ করা ছিল সেটা কোথাকার? সেটা হচ্ছে বেনারস সিটি। বেনারসে, এই বেনারস সিটি থেকে বিজ্ঞাপনটা পাঠিয়েছিল লালা মুরলীধর লাল। তারপর যেটা হলো যে সে ওই চিঠিটার উত্তর দিতে শুরু করে সে প্রথমেই যেটা করলো যে সে শ্রী শ্রী গণেশায় নমঃ লিখলো। তারপরে ভাবলো যে না, এটা হতেই পারে যে সে একজন প্রার্থনা সমাজভুক্ত হিন্দু দেবতার নাম লিখেছি বলে হয়তো ভাবতে পারে আমি খুব পৌত্তলিক। পৌত্তলিক মানে যে খুব ঠাকুর দেবতায় বিশ্বাস করে, মূর্তিতে বিশ্বাস করে, মূর্তি পূজায় যারা বিশ্বাস করে তাদের পৌত্তলিক বলা হয়। তো ভাবতেই পারে আমি পৌত্তলিক, তাই কেটে দিয়ে লিখলো শ্রী শ্রী ঈশ্বর জয়তী। কারণ ব্রাহ্ম প্রার্থনা সমাজভুক্ত লোকেরা তারা তো ঈশ্বর মানেন, কিন্তু পৌত্তলিক নন তারা। তো লিখলো, দিয়ে এবার নিজের সম্পর্কে তিনি যা যা লিখলো, যে তিনি লিখলো যে প্রবেশিকায় পরীক্ষায় ফেল করেছে, লিখলে হয়তো তার সমাদর কিছু কমে যেতে পারে, ভাবতে পারে যে ছেলেকে বিদেশ পাঠাবো সে ছেলে মানে প্রবেশিকা পরীক্ষা ফেল, তাই তিনি নিজের সম্পর্কে অতিরিক্তও লিখলেন না, লিখলেন তিনি বিয়ে পরীক্ষায় ফেল করেছেন, এবং নিজের সম্পর্কে অনেক ভালো ভালো কথা, যে তিনি ভীষণ বিশ্বাসযোগ্য, তিনি ভীষণ ভালো মানুষ, এসব লিখতে লিখতে তার নিজেরই একটু হাসি পেলো। তো মোট কথা সে চিঠিটা লিখে পাঠিয়ে দিল। এইবার যেটা দেখতে পাচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদে যেখানকার ঘটনা দেখাচ্ছে সেটা হচ্ছে কাশিতে। হ্যাঁ, কাশি, বেনারস মানে কিন্তু আসলে কাশি। হ্যাঁ, সেই কাশির নিকট একটা বাড়ি
তিনতলা অট্টালিকা, দুপুরবেলার একটা ঘটনা, দুজন ব্যক্তি, একজন বেশ মোটাসোটা আর একজন রোগা, এই দুজন ব্যক্তি মিলে দাবা খেলছিলেন। সেই দুজন ব্যক্তিকে একজন মহাদেও মিশ্র আর একজন হচ্ছেন কানাইয়ালাল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে। আরো দুটো, মানে আমরা বিবাহের বিজ্ঞাপনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের নাম পেরেছিলাম রাম অবতার, তাছাড়া বিবাহের বিজ্ঞাপনের আরো দুটো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, একটা হচ্ছে মহাদেও মিশ্র, মহাদেব নয় কিন্তু, ম হয়াকার দয়েকার ও, মহাদেও মিশ্র, আর একটা হচ্ছে কানাইয়ালাল। এরা দুজনেই হচ্ছে বেনারসের প্রসিদ্ধ গুন্ডা। আচ্ছা, তাহলে যদি প্রশ্ন আসে যে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহের বিজ্ঞাপন গ্রন্থে বেনারসের যে দুজন প্রসিদ্ধ গুন্ডার নাম বলা হয়েছে তারা কে কে? মহাদেও মিশ্র আর কানাইয়ালাল। কনফিউজ করার জন্য মহাদেব মিশ্রও কিন্তু দিতে পারে, কিন্তু সেটা নয়। হ্যাঁ, কানহাইয়ালাল। ঠিক আছে, এইবার দেখা যাচ্ছে যে সেই সময় তার ওই বাড়িতে চিঠিটা ওই সময় এসে পৌঁছচ্ছে। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে মহাদেও মিশ্র একটু স্থূলকায় আর কানাইয়ালাল হচ্ছে শীর্ণকায়, কিন্তু দেখলেও বোঝা যায় যে দুজনেই বেশ শক্তিমান। এরা দুজন বসে একটা খেলা খেলছিলেন। কি খেলা? দাবা, দাবা খেলছিলেন। হ্যাঁ, সেই সময় চিঠিটা এসে পৌঁছলো ওই পোস্টে। সেই চিঠিটায় দেখলো যে কার নামে চিঠি? ওই মুরলীধর মুরলীধর লালের নামে চিঠি। তখন জানা গেল যে মহাদেও মিশ্রের বাড়িতে এই লালা মুরলীধর লাল ইনি কিন্তু ভাড়া থাকতেন, কিন্তু 2-3 বছর হলো তিনি অন্য জায়গায় চলে গেছেন। তিনি কোথায় চলে গেছেন? তিনি নকুলে বদলি হয়ে গেছেন। নকুল একটা জায়গা, সেখানে চাকরি সূত্রে নকুলে বদলি হয়ে গেছেন। ঠিক আছে, এই নকুলে বদলি হয়ে গেছেন 2-3 বছর। এইবার যেহেতু তার নামে চিঠি এসছে, হ্যাঁ, তখন বললো যে তাহলে খুলে দেখো। বলছে, তখন কানাইয়ালাল বলে কেন, চিঠিটা পাঠিয়ে দাও ওর কাছে। বলে আগে খুলে তো দেখি কি সমাচার। বলে চিঠিটা খুললো, খুলে দেখতে পেলো যে ওই রাম অবতারের চিঠি। তিনি কি বলছেন যে তিনি এলাহাবাদ কলেজ থেকে বিএ পাশ করেছেন। তাহলে যদি বলা হয় যে রাম অবতার কোন কলেজ থেকে বিএ পাশ করেছে বলে চিঠিতে উল্লেখ করেছিলেন? এলাহাবাদ কলেজ থেকে। ঠিক আছে, বলো। ও নকুলে, আমি তো নকুলে দেখছি এখানটায়। দন্তন কয়ে হসন্ত আছে না? আচ্ছা, কিন্তু আমার বইতে দেখো, আমার বইতে তো একটা মানে হস্য হসন্তের মাঝামাঝি মানে ন ক লয়েকার, তাহলে নকলেই লিখে দাও। বুঝেছো? এবার জায়গাটা লখনৌ কিনা এটা তো আমি বলতে পারবো না, কারণ বইতে যা আছে তার বাইরে গিয়ে এটা বলা সম্ভব না। কিন্তু পরীক্ষা হলে তোমার বইয়ে ছাপা অক্ষরে যা আছে সেটাই অপশনে দেবে, লখনৌ দেবে না। দিলেই নকলে বা নকুলে এরকম কিছু একটা দেবে। তো নকলেই লিখে দাও, দন্তন্য কয়ে হসন্ত লয়েকার। ঠিক আছে। আচ্ছা, সবাই না এই জায়গাটাই এই মানে উনি লালা মুরলীধর লাল চাকরি সূত্রে বা যে কারণে হোক, মানে উনি যে বদলি হয়ে গেলেন, আগে তো মহাদেও মিশ্রের বাড়িতে থাকতেন, সেখান থেকে যে বদলি হয়ে গেলেন সেটা কোথায় গেলেন? এটা ন কয়ে হসন্ত লয়েকার, নকলে বলেই তোমরা লিখবে, কারণ বইতে তাই আছে। বইতে পড়ার সময় খুব খুঁটিয়ে খুঁটিয়ে, খুব মানে মনোযোগ সহকারে দেখে দেখে পড়বে। আচ্ছা, এলাহাবাদ কলেজ থেকে বিএ পাশ করেছে এরকম বললো, এবং বলল যে আমি এরকম জাতিভেদ মানি না, বিলেতে যাইবার জন্য আমার বাল্যকাল থেকে বাসনা, যদি মহাশয় আমাকে আপনার কন্যার যোগ্য পাত্র বিবেচনা করে তাহলে আমি বিবাহ করতে প্রস্তুত আছি। আমি বাল্য বিবাহের বিরোধী, এই কারণে অদ্যপি বিবাহ করি নাই। তাহলে রাম অবতার যে কিন্তু মানে অলরেডি যে মানে বিবাহ যার হয়ে গিয়েছে, সে কিন্তু একটা ছলনা করলো। হ্যাঁ, মানে সে নিজে ভাবলো যে একটু মজা করে দেখা যাক। তো সে ভাবলো যে তাহলে সে লিখলো এবং বললো, শেষে এই চিঠি শেষে একটা জিনিস লিখে দিয়েছিল, সে সেই মেয়েটির একটি ফটোগ্রাফ চেয়েছিল। তখন এরা যে দুজন গুন্ডা, বেনারসের দুজন বিখ্যাত গুন্ডা, তারাকে একটা মহাদেও মিশ্র, একটা কানাইয়ালাল, তখন ভাবলো একটু মজা করা যাক, একটু লুট করা যাক। বলে ওর কাছ থেকে কানাইয়ালাল তখন বললো ওর কাছে কি আর পাবে, হ্যাঁ, বড়জোর 2-4-10 টাকা মিলবে কিনা সন্দেহ। বলছে না, যে বিবাহ করতে আসবে সে নিশ্চয়ই সোনার চেন, সোনার ঘড়ি ইত্যাদি গায়ে গলিয়ে আসবে, অতএব তার কাছ থেকে আমরা মানে দখল করব। হ্যাঁ,
হ্যাঁ চেয়ে নিয়ে আসবে। তখন বললে যে ঠিক আছে, কিন্তু এই বাড়িতে হবে না, বেকার লোকে জানাজানি হয়ে যাবে। একটা বাড়ি ঠিক করলো এবং ওকে একটা চিঠি পাঠিয়ে দিল, শনিবার দিন যেন উনি রওনা হয়। ও তো চিঠির প্রতীক্ষা বসে আছে। তৃতীয় পরিচ্ছেদে আমরা ঢুকে গেছি অপরাহ্নকাল। ওই গোড়াবাজারের ওই বৈঠকখানাতেই তিনি বসে আছেন। সেই সময় তার কাছে ওই চিঠিটা এলো এবং এই ছবিটাও এলো। এই ছবিটা কার দিয়েছিল? সেটা হচ্ছে, যখন ওরা ভাবলো যে এটা তো মেয়েদের একটা ছবি দিতে হবে, কার ছবি দেবে? পার্সি থিয়েটার দলের অনেক যে সুন্দরী অভিনেত্রী থাকে তাদের কোনো একজনের ছবি। তাহলে যদি বলা হয় যে মানে কার ছবি পাঠানো হয়েছিল, ওই পার্সি থিয়েটার দলের একজন, কোনো একজন, মানে নাম উল্লেখ নেই, একজন কোনো একজন খুব সুরাত বলছে, সুন্দরী কোনো একজন মেয়ে ছবি পাঠানো হলো। তো এই ছবিটা দেখলো এবং যদি প্রশ্ন করা হয় যে যে চিঠিটা মহাদেব মিশ্র এবং কানাইয়া লালের কাছ থেকে এসেছিল, সেই চিঠিতে রাম অবতারকে কোন দিন যাত্রা করতে বলা হয়েছিল বেনারসের উদ্দেশ্যে? শনিবার। ঠিক আছে, আচ্ছা শনিবার দিন তাকে মানে যাত্রা করতে বলা হয়েছিল। এইবার যেটা হলো যে ও না এবার তখন এতটাই ব্যাকুল হয়ে উঠেছে, মেয়েটার ফটোগ্রাফ দেখেছে, মেয়েটা পার্সি স্টাইলে শাড়ি পরেছে। পার্সি স্টাইল মানে আমরা যে স্টাইলে এখন শাড়ি পরি সেটাকে পার্সি স্টাইল বলে, মানে এরকম ভাবে যে শাড়ি পরাটা। তো সেই সেই মেয়েটার ছবি দেখে সে তো খুব মানে মোহিত হয়ে গেল এবং ভাবলো বাবা মাঝখানে এখনো 2 দিন, শুক্রবারই তো যেতে বললে পারতো, শনিবার অবধি বললো। যাই হোক, 2 দিনে খুব বন্দোবস্ত হতে হবে। শনিবার দিন সে খাবার দাবার খেয়ে বাড়িতে বললো আমি একটু কাশী ভ্রমণ করে আসি। এই বলে সে কি কি পড়লো এটা ইম্পর্টেন্ট, সোনার চেন, সোনার ঘড়ি, হীরের আংটি এবং সঙ্গে 200 টাকা নিল। তাহলে কি কি নিল? কাশীর উদ্দেশ্যে রওনা হবার সময় রাম অবতার সঙ্গে কি কি নিয়েছিল? একটা হচ্ছে সোনার চেন, সোনার ঘড়ি, হীরের আংটি এবং 200 টাকা। সোনার চেন, সোনার ঘড়ি, হীরের আংটি। দাঁড়াও, হ্যাঁ কাশীর উদ্দেশ্যে, আর সঙ্গে 200 টাকা। হ্যাঁ, হীরের আংটি এবং 200 টাকা, এটা নিয়ে রওনা হলো। আচ্ছা, এখানে একটা উল্লেখ আছে যে সে তো ইংরেজি অল্প বিস্তর জানতো, সে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেনি, তার সত্ত্বেও সে 2-3টে বই পড়েছিল। কেন এই কথা, বইয়ের প্রসঙ্গটা কিভাবে এলো যে ট্রেনে যেতে যেতে ভাবছে যে সেই সুন্দরী মেয়েটিকে কি বলে সম্বোধন করবে? এই প্রসঙ্গে এলো যে ইংরেজি নভেল তার পড়া নেই, কিন্তু সে যে যে বইগুলো পড়েছে, একটা লায়লা মজনু, একটা হচ্ছে গুল ই বকাউলি, হ্যাঁ, আর একটা হচ্ছে লাল হিরাকি কথা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যদি বলা হয় যে রাম অবতারের মানে কোন কোন বই পড়েছে বলে এই গল্প উল্লেখ আছে। কি কি গল্প, বইয়ের নাম? একটা হচ্ছে লায়লা মজনু, লায়লা মজনু, একটা গুল ই বকাউলি, আচ্ছা, আর একটা হচ্ছে লাল হিরাকি কথা। ঠিক আছে, এগুলো সবই না প্রেমের কাহিনী, বুঝেছো? মানে প্রেম কথা আর কি। তো এই গল্পগুলো পড়লো, পড়ার পর তার ট্রেন কোন স্টেশনে এসে দাঁড়ালো? খুব গুরুত্বপূর্ণ, রাজঘাট স্টেশনে। কাশীর উদ্দেশ্যে যাচ্ছিল, রাজঘাট স্টেশনে এসে দাঁড়ালো। রাজঘাট স্টেশনে এসে দাঁড়ালো, তখন দেখা গেল যে সেই রাজঘাট স্টেশনে একটি লোক তাকে নিতে এসেছে। সেই তার সঙ্গে সে গেল, পরে আমরা জানতে পারবো সেই ছেলেটা আর কেউ নয়, কানহাইয়ালাল। সে তার নিজের নাম কি বলেছিল? সে তার নাম বলেছিল কিশুন প্রসাদ, এবং সে বলেছিল সে হচ্ছে ওই লালা মুরলীধর লালের ভাতুষপুত্র। তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যখন রাজঘাট স্টেশনে রাম অবতার এসে নামলো, তখন তাকে নিতে এসেছিল একজন যুবক। সেই যুবক তার নিজের নামের যে পরিচয় দিয়েছিল, তার নাম বলেছিল হচ্ছে কিশুন প্রসাদ। কি নাম বলেছিল? কিশুন প্রসাদ। এই কিশুন প্রসাদ সে নিজের পরিচয় কি দিয়েছিল? সে হচ্ছে লালা মুরলীধর লালের ভাতুষপুত্র। ভ্রাতুষপুত্র। আচ্ছা,
সেইটা হচ্ছে, সে বললো যে সেটা হচ্ছে বৈশাখী পূর্ণিমা, সেই সময় এই কাশিতে নাকি কি একটা উৎসব খেলা হয়, একটা উৎসবের প্রচলন আছে, দোল খেলা হয় ওই দিন ওখানে বৈশাখী পূর্ণিমাতে। বলছে যে ওখানে দোল খেলা হয়, কাশিতে দোল খেলা হয়, ছোট করে দোল খেলা হয়। তাহলে যদি কোনো কারণে এই প্রশ্নটা আসে যে বৈশাখী পূর্ণিমায় কাশিতে কি মানে কোন পরবের প্রচলন রয়েছে, তাহলে হচ্ছে দোল, ছোট দোল বা দোল, ঠিক আছে, দোল খেলার। এইবার যাই হোক ওই ভদ্রলোক, আর ও খুব সুন্দর রেশমি চাপকান পাগড়ি ইত্যাদি পরে গিয়েছিল। হ্যাঁ, তো যাই হোক গিয়ে ওই বাড়িটায় পৌঁছলো। তো বাড়িটায় পৌঁছে ও প্রথমে ভেবেছিল খুব সাহেবি কায়দার বাড়ি হবে, কেননা প্রার্থনা সমাজভুক্ত লোক, কিন্তু দেখলো যে না, মেঝেতে একটা ফরাস পাতা, সেখানে একজন স্থূল ভদ্রলোক বসে আছেন। ওই ভদ্রলোক আর কেউ নয়, মহাদেব মিশ্র। এবার নানা রকম কথোপকথনের পর ও ওই কানাইয়ালালকে কিশুন প্রসাদ বলে সম্বোধন করলেন এবং বললেন একে কিছু একটু খাবার দাও। তখন ওই রূপোর রেকাবিতে করে কিছু মিষ্টান্ন এবং সিদ্ধি নিয়ে আসা হলো, সেই সিদ্ধিটা ধুতুরার রস মেশানো। ফলে যখন তাকে এনে খাবার দেওয়া হলো তখন সে খেলো, খেয়ে স্বাভাবিক সে অচৈতন্য হয়ে গেল, এবং সে অচৈতন্য হয়ে যাওয়ার পর তার হাত থেকে তার ঘড়ি, তার চেন, সোনার, এগুলো সবই, তার আংটি, 200 টাকা এবং রৌপ নির্মিত পানের ডিবা, অর্থাৎ যেটা পান রাখা হয় সেই রূপোর তৈরি পানের ডিবাটা নিয়ে নিল, এবং বলল যে থাক, একে একটা সন্ন্যাসীর বেশ পরিয়ে ছেড়ে দে, না হলে কাশিতে কি খাবে। কারণ হচ্ছে সন্ন্যাসীর পোশাক পরে কাশিতে কারোর কোনো খাবারের অভাব হয় না। তো যাই হোক, সে সন্ন্যাসীর পোশাক পরে নিয়ে যখন পরিয়ে দিল, এবং তার পকেটে না 2-4টা পয়সাও দিয়ে দিল, বললে যে অন্তত কিছু একটু দিয়ে দি, সবই যখন নিয়ে নিচ্ছে। এবং বলা হলো যে এখনো ঘুমোচ্ছে, ঘুমো, ওর এখন নেশা কাটবে না, অনেক রাত্রিবেলায় মান মন্দিরের দেউড়িতে ওকে শুইয়ে দেওয়া আসা হবে। কোথাকার বলা হলো যে তাকে আরো খানিকক্ষণ পরে গভীর রাতে মান মন্দিরের দেউড়িতে শুইয়ে রাখা হবে। যদি বলা হয় রাম অবতারকে শেষ পর্যন্ত অচৈতন্য অবস্থায় কোথায় রেখে আসা হয়েছিল, মান মন্দিরের দেউড়িতে। দেউড়ি মানে হচ্ছে চাতাল, যেটাকে আমরা বলি, ঠিক আছে। সেটা হচ্ছে কোথায়, তাহলে মান মন্দিরের দেউড়িতে। তো মান মন্দিরের দেউড়িতে সে তাকে তাকে রেখে আসা হলো, এবং যেটা দেখা গেল যে কিছুদিন পর, মানে কয়েকদিন পর, তার গ্রামে খবর গেল যে রাম অবতার তার সমস্ত ধন সম্পত্তি রেখে সন্ন্যাস হয়ে গেছে, সে কাশীর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সন্ন্যাসীর পোশাক পরে। তখন তার এক মামা, এটা ইম্পর্টেন্ট, যে তার মামা তাকে দেখতে পেয়ে গায়ে ফিরিয়ে আনলো, ফলে খুব পুণ্যবান একজন ভদ্রলোক বলে তার নাম কিন্তু প্রচারিত হয়ে গেল, ঠিক আছে। এই গল্পটাই তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে এটা একেবারে হাস্যরসের গল্প। মামা, এই মামা তাকে কাশীর রাস্তায় দেখতে পেয়েছিল, মানে মামা মানে হচ্ছে রাম অবতারের মামা, তাকে কাশীর রাস্তায় দেখতে পেয়েছিল, দেখতে পেয়ে তাকে বাড়িতে ফিরিয়ে এনেছিল। সবাই ভাবলো গ্রামের লোক যে নিজের সম্পত্তি, ধন সম্পদ সব রেখে সন্ন্যাসী হয়ে গেল, ফলে খুব পুণ্যবান ব্যক্তি বলে কোথাও একটা খ্যাতি প্রচারিত হয়ে গেল। আসলে তো গিয়েছিল একটা অন্যায় উদ্দেশ্য নিয়ে, নিজের বাড়িতে বউ আছে তা সত্ত্বেও সে পুনর্বার বিবাহ করবার ছলনা নিয়ে, মানে কৌশল করে গিয়েছিল। সে যথেষ্ট জব্দও হয়েছিল, তার কাছ থেকে তার সোনার চেন, সোনার আংটি, হ্যাঁ, তারপর সোনার চেন, সোনার ঘড়ি, হীরের আংটি, 200 টাকা রূপোর পানডিবে, মানে পানের ডিবে, সমস্ত কিছু তার কাছ থেকে আত্মসাৎ করে নেওয়া হয়েছিল, দিয়ে তাকে মানে সন্ন্যাসী বানিয়ে কাশীর রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছিল। ফলে এটা একেবারে হাস্যরসের গল্প। তো হাস্যরসের মোড়কে ওই যে একটা কি বলবো, একটা কূটকৌশলী মনোভাবেরও কিন্তু একটা পরিচয় আছে। এই গল্পটা বুঝতে কারোর কিছু অসুবিধা আছে? এই গল্পটা কোন পত্রিকা, মানে কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত? গল্পটা হচ্ছে দেশি ও বিলাতি গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত। দেশি ও বিলাতি, ঠিক আছে। প্রথমটা কোন গল্পগ্রন্থ? আর এটা দেশি ও বিলাতি। আচ্ছা, এটা দেশি ও বিলাতি গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত। তাহলে এই দুটো গল্প নিয়ে কারোর কোনো কিছু ডাউট আছে? কিছু ডাউট আছে তোমাদের? এমনি টাইম কি কত কিছু জানো? আচ্ছা, 2:30 তো অলরেডি বেজে গেল, এখন কি করা যাবে? ঠিক আছে, না, দুটো গল্প পুরো হয়ে গেছে, কিন্তু এখন অলরেডি মানে 2:40 বাজছে। আমি কি তাহলে বাকি দুটো করিয়ে দেবো? আমার কিন্তু আরো হয়তো ওরকম মানে আর একটা করে দিই, ঠিক আছে। আচ্ছা, আজকে আর একটা গল্প পড়িয়ে ক্লাসটা আমরা শেষ করে নেব।
এবার আমরা পড়বো যে গল্পটা, সেটা হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে। এই গল্পটায় না আমাদের নেটের মতন প্রশ্ন অনেক কম আছে, গল্পটা বোঝারই বিষয়টা বেশি, নেটের মতো প্রশ্ন একটু কম। আচ্ছা, আমি আর একটা গল্প পড়াবো, পড়িয়ে আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে সংসার সীমান্তে প্রেমেন্দ্র মিত্রের, ঠিক আছে? প্রথমেই বলে দিই, সংসার সীমান্তে গল্পটা নিশীথ নগরী বলে একটা গল্প গ্রন্থ প্রেমেন্দ্র মিত্রের, তার অন্তর্ভুক্ত, ঠিক আছে? সংসার সীমান্তে গল্পটা, আগেরটা কোথায় বলো? আগের গল্পটা কোথায়, মানে একদম লাস্ট যে গল্পটা, বিবাহের, হ্যাঁ, দেশীয় বিলাতি। আচ্ছা, আর কুরানমে নবকথা। কুরানমে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? ভারতী পত্রিকা। আর আমাদের বিবাহের বিজ্ঞাপন প্রবাসী পত্রিকা। মুখস্থ হয়ে গেছে? আচ্ছা, এই এইটার পত্রিকাটা না আমার কাছে এই মুহূর্তে ইনফরমেশন নেই, আমি দিয়ে দেবো পরের দিন, ঠিক আছে? আচ্ছা, সংসার সীমান্তে হচ্ছে নিশীথ নগরী গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত। সংসার সীমান্তে নিশীথ নগরী গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত। সংসার সীমান্তে প্রেমেন্দ্র মিত্র নিশীথ নগরী গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত। ঠিক আছে? এই গল্পটায় আসলে দুজন নরনারীর একটা অদ্ভুত প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। দুজন নরনারী যারা আমাদের সমাজের যে তথাকথিত যে মানে নিয়ম বা বিচার, তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা প্রান্তিক, অর্থাৎ তারা কোথাও একটু কোণঠাসা। তারা আমাদের থেকে মানে আমাদের বলতে আমি এখানে বলতে চাইছি, সমাজ যে চোখে মানুষকে দেখে বা বিচার করে, সেই জায়গা থেকে তারা প্রান্তিক, মানে প্রচলিত সমাজের থেকে তারা একটু প্রান্তিক, কোণঠাসা, হ্যাঁ, মানে একটু কোণ ঘাসা তাদের জীবন। তার মধ্যে দুজন চরিত্র, একটা হচ্ছে রজনী, একটা অঘোর দাস। তাহলে এই সংসার সীমান্তে গল্পের কেন্দ্রীয় চরিত্র রজনী আর অঘোর দাস। আচ্ছা, এবার আমি আবার একটু আগের প্রশ্নে ফিরে যাই, দেখি মনে আছে কিনা। বিবাহের বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ তিনটি, মানে মুখ্য তিনটি চরিত্রের নাম। এক মিনিট আমাকে একটু দাও। রাম অবতার, মহাদেও মিশ্র, কানাহিয়ালাল। হ্যাঁ, এছাড়া আমরা আর একজনের নাম পেয়েছি, তাকে আমরা সরাসরি পাইনি, কিন্তু তার আমরা জাস্ট উল্লেখ পেয়েছি, মুরলী, হ্যাঁ, লালা মুরলীধর লাল, এর নাম আমরা অনেকবার পেয়েছি। আর একজন চাকরের আমরা উল্লেখ পাচ্ছি, তার যে ভৃত্য, তার সে হচ্ছে চতুরী বা চতুর্ভুজ। ঠিক আছে, এই কটাই হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ, ভাই মাখনলাল, একটা গৌণ চরিত্রের মধ্যে ভাই মাখনলালও পড়বে আর কি। হ্যাঁ, মুখ্য নয়, গৌণ চরিত্র, ওই যতটা চতুরী ঠিক ততটাই মাখনলাল আর কি। আচ্ছা, এইবার এলাম সংসার সীমান্ত গল্প। সংসার সীমান্তে গল্পে দুটো গুরুত্বপূর্ণ চরিত্র, সরি মোহনলাল, এটা ভুল হয়ে গেল, মোহনলাল। আসলে এবার এত স্পিডে বলছি তো, সেটা হচ্ছে যে একটা হচ্ছে রজনী আর একটা হচ্ছে অঘোর দাস। আচ্ছা, যেটা হচ্ছে গল্পের শুরুটা আমাকে একটুখানি পড়তে হচ্ছে, সেই কারণে এই কেন, মানে কি কি কারণে মানে প্রেমেন্দ্র মিত্র কথাটা বলছেন, বলছে সত্যই এ কাহিনী লিখতে ইচ্ছে করে না। মনে হয় যে দুটি মানুষকে লইয়া এই গল্পের আয়োজন, তাদের কথা লিখিবার অধিকার আমার নেই। যাহাদের জন্য লিখিতেছি, তাহারাই শুধু যে নিজেদের কঠিন ঔদাসীন্যের দ্বারা ইহাদের অপমান করিতে পারে তাহা নয়, এই দুইটি জীবনের গভীর মর্ম বুঝিবার মতো দরদ আমারও আছে কিনা সন্দেহ হয়। হৃদয়ের উদ্বৃত্ত আমাদের আর কতটুকু, নিজেকে ছাড়াইয়া আশেপাশের কয়েকজনকে বিলাইতেই তাহা তো ফুরাইয়া যায়। আর উদারতা এই শব্দটিকে এ পর্যন্ত কতভাবেই না লাঞ্ছিত করিয়া আসিয়াছি। একটা গল্পটা শুরু হচ্ছে কোথায়? একটা খুব বর্ষণ মুখর দিন, একটা বাদলের রাত, একটা রাস্তা, সেই রাস্তাটা মানে
পাকা রাস্তা তো নয়ই, এবং সেই রাস্তাটা কি রকম যে মানে তার খুব একটা শ্রী নেই রাস্তাটার। সেই শ্রীটা নেই কেন? এক তো রাস্তার নিজস্ব যে মানে তার যে কোয়ালিটি বা টেক্সচার, সেটার কারণে তো যতটা, তার পাশে যে দুধারে যে ঘরগুলো আছে সেগুলো খুব বিশ্রী দেখতে, সেগুলো খোলা ছোট ছোট ঘর। তো সেই রকম একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি। এটা একটু নগর থেকে বাইরে, অর্থাৎ শহর থেকে একটু ছাড়িয়ে। তো সেইখানে দেখা যাচ্ছে যে একটা উঠোনের মধ্যে একটা মেয়ে, মানে এটা একটা বাড়ির, একটা খোলার বাড়ি, তার বাইরে একজন মেয়ে বসে আছে। কি না, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বৃষ্টির ছাট আসছে, তা সত্ত্বেও সে একটা আগুনের ডিবে জ্বলছে, যেটাকে একটু আগলে কোনো রকমে বসে আছে। এই বসে থাকা থেকে তার চেহারারও একটু বর্ণনা লেখক দিচ্ছেন, যে সে বিগত যৌবনা, মানে তার যে মানে মানে যদি তার যৌবন থাকেও, মানে সেটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে তার মধ্যে সেই স্ত্রী, যেটাকে আমরা বলি বা সৌন্দর্য, সেটা নেই। অর্থাৎ তার চেহারার মধ্যে একটা মৃত প্রাণের একটা ছবি ফুটে উঠছে। অর্থাৎ যেন তার মানে মানে তাকে দেখে সজীব বা জীবন্ত বলে মনে হয় না, যেন তার যেটা কাজ সেটা তাকে প্রত্যেকদিন করতে হবে, তাই সে বসে আছে। এইরকম একটা সময় একটা ঘরের ভেতর থেকে খুব কর্কশ আওয়াজ আসে, যে কেন সে রাত্রিবেলাতেও এখানে বসে আছে, এখন কি আর লোকের আসার সম্ভাবনা আছে? গল্প যত এগোয় তত আমরা বুঝতে পারি যে সে মানে সমাজের চোখে আমরা যাকে বলতে পারি গণিকা, যাকে আমরা বলি, সেই গণিকা হচ্ছে সে। এবং সে তার বাড়িতে একটি লোক সেই দিন রাত্রিবেলায় খুব খুব জোরে জোরে পায়ের শব্দ হয়, এবং একজন লোক এসে তার বাড়িতে আশ্রয় নেয়, এবং এক প্রকার জোরপূর্বকই আশ্রয় নেয়। হ্যাঁ, তাকে তাকে আর কি মানে কি বলবো, শারীরিকভাবে খুব আঘাত করে, গলা টিপে ধরে, এরকম ভাবে তার বাড়িতে আশ্রয় নিচ্ছে। এই যে ভদ্রলোক আশ্রয় নিচ্ছে, আমরা গল্প যখন এগোবে তখন জানতে পারবো সেই ভদ্রলোকের নাম অঘোর দাস। তাদের যে এই যে নারী এবং পুরুষ, তার যে প্রথম মিলন বলতে হয়তো মানে সাক্ষাৎ আর কি, এই যে প্রথম সাক্ষাতের বা প্রথম পরিচয়ের যে ঘটনাটা ঘটছে, সেইটা কিন্তু এই রকম ভাবে ঘটছে। মানে অর্থাৎ তথাকথিত আমরা যদি এটা প্রণয়ের কাহিনী বলি, তাতে একজন নারী বা পুরুষের সাক্ষাৎ যেভাবে ঘটে থাকে সেই রকম ভাবে নয়, এদের খুব একটা খারাপ পরিস্থিতিতে, একটা খুব কঠিন পরিস্থিতিতে তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে সেই এখান থেকে যে শর্ট কোয়েশ্চেনটা একমাত্র প্রথম আসবে, সেটা হচ্ছে যে এই রজনীকে যখন ঘরে নিয়ে গেল, ওই অঘোর দাস যখন নিয়ে গেল, তখন তাকে একটা টাকা দিয়েছিল। হ্যাঁ, একটা টাকা তার হাতে দিয়েছিল। কেন দিয়েছিল? কারণ বোঝা যাচ্ছে যে যারা গণিকা বা মানে এই যে মেয়েটি রজনী, সে যেই পেশার সাথে যুক্ত, সেই পেশাতে কাউকে আশ্রয় দিতে গেলে প্রথমে তারা একটা অর্থ তাদের কাছ থেকে গ্রহণ করে। তো সেই কারণেই তার কাছ থেকে একটা টাকা গ্রহণ করলো, এবং শেষ পর্যন্ত দেখা গেল যে যখন পরের দিন সকালবেলায় তার ঘুম ভাঙছে সকলের আওয়াজে, সবাই রাস্তা খুলে, মানে তার ঘরের দরজা খুলে কেউ একজন পালিয়ে গেছে, বা মোট কথা দরজা খোলা, তখন সে দেখলো তার কোমরে যে টাকাটা গোজা ছিল, অর্থাৎ অঘোর দাস আগের রাত্রে, পূর্ব রাত্রে তাকে যে একটা টাকা দিয়েছিল, সেই টাকাটা কিন্তু তার কোমরে নেই। তখন তার মনে হলো সে নেহাত তার কান্নার যে অনুভূতিগুলো, সেগুলো সব সেই কোষ গ্রন্থগুলো, মানে গ্রন্থিগুলো সমস্ত শুকিয়ে গিয়েছিল বলেই, না হলে হয়তো সে কেঁদে ফেলতো, কারণ সে একরকম ভাবে প্রতারিত হলো। অর্থাৎ একজন নারী এবং পুরুষ, তাদের প্রথম যে সাক্ষাতের দৃশ্য, সেটা একটা প্রতারণার মধ্যে দিয়ে ঘটলো। এইবার যেটা হলো যে আরো একদিন দেখা গেল ওই পুরুষটা এলো, হতেই পারতো যে আর তাদের কোনোদিনও দেখা হলো না, কিন্তু ভাগ্যের হয়তো অন্য কিছু ইচ্ছে ছিল, তাই জন্য আবার একদিন দুপুর বেলায় সে যখন রান্না করছে, বাটনা বাটছে, তখন সেই ছেলেটি এলো। সেই ছেলেটি আসাতে স্বাভাবিক, তার এতদিনে সে আগের দিন প্রতারিত হয়েছে, তার কাছ থেকে সেই টাকা নিয়ে নেওয়া হয়েছে, ঘর খুলে রেখে যাওয়ার জন্য তাকে, তার যে বাড়ির অন্যান্য লোকেরা, তাকে তারা অপমান করেছে, কথা শুনিয়েছে, তখন সে রাগবশত একটা যেটা দিয়ে বাটনা বাটছিল, সেই নোড়াটা সে ছুঁড়ে মেরেছে। কোনো রকমে অঘোর নিজেকে সরিয়ে নেওয়াতে বেঁচে গেছে, কিন্তু একটা টিনের চালে ভীষণভাবে জোরে গিয়ে আঘাত লাগায়, চারিদিকে লোকজন জড়ো হয়ে গিয়েছে, এবং সে তখন রাগবশত বলেছে যে আগের দিন যে বাড়িতে শীত কেটে চুরি হয়েছিল, সেই চুরি করেছিলেন এই ছেলেটি, বলে সবাই যেরকম হয় সাধারণ মানুষ রেগে গিয়ে তাকে প্রচন্ড মারধর করছে, এবং প্রায় আধমরা হয়ে গিয়েছে। কিন্তু পুলিশের কাছে যেতে আসলে কেউই চায় না, সেই এলাকার লোকেরাও যেতে চায়নি, আর কোথাও এই ছেলেটি অঘোর দাস, তারও পুলিশের প্রতি কোনো একটা ভীতি বা বীতশ্রদ্ধ ব্যাপার আছে, সেও পুলিশের কাছে যেতে চায়নি। দেখলাম যে রজনী তাকে নিয়ে গেল, তাকে রজনী নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে শুশ্রূষা করলো, এবং এই শুশ্রূষা করতে গিয়ে প্রথম দিকে সে কিছু বলছে না, কারণ সত্যি সত্যি তার জন্য এই ঘটনাটা ঘটেছে, এবং তাকে 5টা টাকা, এখানে আরো একটা প্রশ্ন, প্রথমে দিয়েছিল 1 টাকা, তারপরে তাকে দিল 5 টাকা। এই 5 টাকা দিয়েছিল, কিন্তু 5 টাকাতে সত্যি সত্যি দিনের পর দিন তাকে রেখে সেবা শুশ্রূষা করা রজনীর পক্ষে সম্ভব হচ্ছিল না। এইরকম তাদের মধ্যে প্রায় দিনই বাকবিতণ্ডা হতে হতে একদিন যেটা হলো, ও বাইরে থেকে বেরিয়ে গিয়ে আরো কিছু টাকা এনে রজনীকে দিল, এবং সেই দিন রজনী ভালোই বুঝতে পারলো যে এই ভদ্রলোক একটি পেশার সাথে যুক্ত। যেমন রজনী যেমন একটি পেশার সাথে যুক্ত, যেটা ওইভাবে পেশা হিসেবে না বললেও আমরা বুঝতে পারি গণিকা, অঘোরের পেশা সম্পর্কে আমরা পরে পুরোপুরি বুঝতে পারি সে একজন চোর, অর্থাৎ চুরি করেই সে তার মানে জীবন ধারণ করে।
অঘোর চোর, এই যে চুরি করে তখন সে তাকে বলল যে এই চুরি করাটা মানে এই এরকম ঝামেলা হয়ে চলে গেল, আর একদিনও এলো, এই দ্বিতীয় যে তাদের যে মিলন মানে দ্বিতীয় যে সাক্ষাৎ সেটাও খুব খারাপ ভাবে হলো ঝগড়ার মধ্যে দিয়ে। তৃতীয়বার যখন তাদের সাক্ষাৎ হলো তখন এই মেয়েটি রজনী বলে যে তুমি চুরি ছেড়ে দিতে পারো না, আমরা কি মানে আমরা কি অন্যভাবে বাঁচতে পারি না? তখন বলে চুরি আমি ছাড়তে পারবো না, কারণ আমি একটা দলের হয়ে চুরি করি, যে সেই দলের লোকের আমায় ছাড়বে না, তাহলে আমায় কলকাতা ছাড়তে হবে। বললো তাহলে চলো আমরা কলকাতা ছেড়ে দিই, আমরা অন্য কোথাও চলে যাই। বললো তাহলে তুই কি আমার সঙ্গে যাবি, মানে অঘোর রজনীকে জিজ্ঞাসা করলো। রজনী তখন বললো আমি যেতে পারবো না, আমার অনেক দেনা। আমরা জানতে পারবো রজনীর কত টাকা দেনা ছিল মানুষের কাছে, 20 টাকা। তখন বললো হ্যাঁ, সেই জন্য ওরা চলে যাবে বলে একটা বাক্স নিয়ে এলো, টিনের বড় প্যাটরা, তার মতো অসংখ্য জিনিসপত্র আছে, অসংখ্য জিনিসপত্র। সেই করে ওই ছেলেটি তার আগেও একটা চুরি করে সেই টাকাটা জোগাড় করেছিল, খরচ করে ফেললো। শেষে শেষ 20 টাকার জন্য সে শেষবার জীবনে চুরি করতে গিয়েছিল, সেই চুরিতেই সে ধরা পড়েছিল। এবং সেই ধরা পড়ার জন্য তার কত বছরের জেল হয়েছিল? অঘোর দাসের 5 বছরের জেল হয়েছিল। 5 বছরের জেল হয়েছিল। সে অনেক ভাবে চেষ্টা করেছিল, সেই জন্য যে সাহেব তার জেলের হুকুম দিয়েছিল তার উপর তাকে তাকে আক্রমণ করেছিল, তা ইত্যাদি নানান কিছু করা সত্ত্বেও কিন্তু তার মানে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত আমরা গল্পটা এইভাবেই শেষ হচ্ছে, সেই যে একটা নতুন স্বপ্ন দেখেছিল ঘর বাঁধার অঘোর, ভেবেছিল এটাই তার জীবনের শেষ চুরি, সে পালিয়ে যাবে কলকাতা ছেড়ে এবং নিয়ে যাবে রজনীকে, রজনীরও এই জীবনের সমাপ্তি ঘটবে, কিন্তু কিছুই হলো না, জেলে পৌঁছতে দেখা গেল অঘোর দাসকে। আর একইভাবে সেই একই রকম জীবন ওই বৃষ্টি বাদলার দিনেও ঘরের ওই দেউড়িতে বসে, বারান্দায় বসে সে একটা বাতিকে আগলে ধরে ওই একজন কোনো এক রাত্রির কোনো অতিথির জন্য সে অপেক্ষা করতো। তো এটাই হচ্ছে মূল গল্প। অর্থাৎ এই সংসার সীমান্ত গল্পের মধ্যে দিয়ে একটা একটা অদ্ভুত মানে 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 কি প্রান্তিক এক জোড়া নরনারীর প্রেমের কাহিনী কিন্তু বর্ণিত আছে। এখান থেকে আসলে শর্ট কোয়েশ্চেন বললাম না, নেটের মতন প্রশ্ন আমরা যেরকম পড়ি কম, তবু তোমরা লাইনগুলো ভালো করে পড়বে। হতেই পারে যে কোনো একটা লাইন তুলে দিয়ে বললো যে এটা কোন গল্পের লাইন, বা এরকমও তো দেয় 5খানা গল্পের 5টা লাইন তুলে দিয়ে 5টা গল্পের নাম দিয়ে দিল, তাহলে গল্পের লাইনটা যেন তোমরা আইডেন্টিফাই করতে পারো। কিছু কি বুঝতে অসুবিধা আছে কারণ? আজকে ক্লাস ভালো লেগেছে সত্যি? কিছু যদি মনে হয় যে না আরো একটু অন্যভাবে বললে ভালো হয় আমাকে বলবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তোমরা পরের দিন আবার একটা নতুন কোনো বিষয় নতুন কোনো ক্লাস নিয়ে দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো তাহলে আমাদের পরের দিন দেখা হচ্ছে। আমরা আজকে 3টে গল্প পড়লাম। আচ্ছা, কেউ কিছু